রিমান ইন্টিগ্রেশন আজকে যেটা হবে সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। এতদিন রিমানে আমরা মেনলি যেটা করেছিলাম সেটা হচ্ছে সব ইনডেফিনাইট নিয়ে বেশিরভাগটা কাজ হয়েছিল, ঠিক আছে, ইনডেফিনাইট ইন্টিগ্রাল নিয়ে, এবং ডেফিনিশন বেস জিনিসগুলো করেছিলাম রিমান থেকে। তো এবার যেটা হবে সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, অর্থাৎ কোনো একটা যদি লিমিট দেওয়া থাকে তখন সেটা নিয়ে কীরকমভাবে কাজ হবে দেখ। তো ডেফিনাইট ইন্টিগ্রালের ডেফিনেশনটা প্রথমে আমাদের আগে জানতে হবে, এখানে ডেফিনাইট ইন্টিগ্রাল কাকে বলে, ঠিক আছে। তো এখানে হেডিংটা দিয়ে প্রথমে হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট মানে বুঝতেই পারছিস, যেমন তোরা ক্লাস 12 যখন ইন্টিগ্রেশন করেছিস তখন সেখানে ইনডেফিনাইটের মধ্যে বেসিক চ্যাপ্টার একটা পড়েছিস প্রথমে, তারপর সাবস্টিটিউশন পড়েছিস, বাইপার্টস পড়েছিস, তারপর পার্শিয়াল ফ্র্যাকশন পড়েছিস। এগুলো সব ছিল হচ্ছে ধর ইনডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে, যেখানে ইন্টিগ্রেশনের কোনো লিমিট থাকতো না। এবং লাস্টে গিয়ে একদম একটা চ্যাপ্টার পড়েছিস সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, যার মধ্যে ছিল কোনো একটা লিমিট, মানে ইন্টিগ্রেশনের উপরে এবং নিচে লিমিট দেওয়া থাকতো a to b এরকম টাইপের। তো সেই ধরনের ইন্টিগ্রাল আমরা এখানে আগে ডিফাইন করব একটা। তার মধ্যে লেট আজকে থেকে যে টপিকটা শুরু হচ্ছে রিমানের, সেটা থেকে পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন থাকে এবং খুব ইম্পর্টেন্ট টপিক। এখানকার থিওরি এবং তোর প্রবলেমগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেফিনেট ইন্টিগ্রাল থেকেই প্রায় 10 নম্বর কভার করে নেয় ওখানে। রিমানের বড় কোয়েশ্চেন হিসেবে 15 নম্বর থাকে, তার মধ্যে 2টো কোয়েশ্চেন ডেফিনাইট থেকেই করা যায়। তো ডেফিনাইট ইন্টিগ্রালের জায়গাটা ভালো করে বুঝতে হবে এবং খুব সহজ, যথেষ্ট আগের থেকেও সহজ। লেট f from closed interval ab from closed interval ab to r be Riemann integrable on closed interval ab। তো রিমান ইন্টিগ্রেবল যখন বলেছি আমি আর বাউন্ডেডনেসের কথা বলছি না, কারণ বাউন্ডেড অবভিয়াসলি ইন্টিগ্রেবল মানে ইন্টিগ্রেবল হতেও পারে, না হতে পারে, কিন্তু ইন্টিগ্রেবল যখন বলছি তখন সেটা অবভিয়াসলি বাউন্ডেড। তাহলে এই যে ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে 8টা ইন্টিগ্রেবল যখনই বলে দিচ্ছি, তার মানে এ থেকে বি পর্যন্ত যে কোনো রেঞ্জের মধ্যেই ফাংশনটা ইন্টিগ্রেবল, ঠিক আছে। অর্থাৎ তাহলে হেন্স এফ ইজ ইন্টিগ্রেবল বলতে রিমান ইন্টিগ্রেবল অন এ থেকে এক্স পর্যন্ত যে কোনো ইন্টারভেলের মধ্যে কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি। অর্থাৎ এক্সটা যদি ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে থাকে তাহলে এই কমা এক্সটা কিন্তু এবিরই সাবসেট হবে, তাই তো। সেই এক্সটা ধর সামথিং এ থেকে বি এর মধ্যে যে কোনো একটা নাম্বার, তাহলে এই কমা এক্সটা কি হবে, এই কমা এক্সটা হবে হচ্ছে এই ক্লোজড ইন্টারভেল এবির মধ্যেই একটা সাবসেট। ফলে যেহেতু ফাংশনটা ক্লোজড ইন্টারভেল এবিতেই রিমান ইন্টিগ্রেবল ধরে নেওয়া আছে, ফলে সেটা এ থেকে এক্স এর মধ্যেও যে কোনো এক্স এর জন্য, অবভিয়াসলি এক্সটা এ থেকে বি এর মধ্যে আছে, সেরকম এক্স এর জন্য কিন্তু এই কমা এক্সও ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। এবার আমরা একটা ফাংশন ডিফাইন করব। let us consider the function let us consider the function capital F let us consider the function capital F from closed interval ab to r from closed interval ab to r defined by এই যে ডিফাইনটা করছি সেটাই হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। defined by fx equals to capital F small x is equals to a থেকে x, যদি ক্যাপিটাল বি লিখে দিই এখানে এফ বি মানে তার মানে এ থেকে বি, এফ সি তার মানে এ থেকে সি, এরকম টাইপের। নিচের এটা আমি ফিক্সড রাখছি, শুধু এক্সট্রা এ থেকে বি পর্যন্ত যা খুশি তাই হতে পারে। আর যেহেতু আমি এখানে এক্স লিখছি তাহলে আমি এখানে স্মল এফ এক্স লিখছি না, এফ টি লিখলাম। কেউ যদি এক্স লেখে তাতেও কোনো অসুবিধা নেই, আমি এফ টি লিখে দিচ্ছি।
তাহলে ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ থেকে এক্স স্মল এফ টি ডিটি ফর অল এক্স বিলংস টু ডোমেনটা কত এখানে ক্লোজড ইন্টারভ্যাল এ বি is called the definite integral। কেন definite? কারণ a থেকে x পর্যন্ত একটা লিমিট দিলাম। is called the definite integral of small f। কার definite integral? small f এর definite integral কোন রেঞ্জে? closed interval a b এর মধ্যে। তাহলে is called the definite integral of small f in closed interval a b। হয়েছে? যেটা বক্স করে দিলাম এটা খুব মাথায় রাখতে হবে, এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ থেকে এক্স এফ টি ডিটি, এটাকেই আমরা বলবো হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। তো আমার ডেফিনাইট ইন্টিগ্রাল কিছুই না, ডেফিনাইট ইন্টিগ্রাল হচ্ছে জাস্ট একটা ইন্টিগ্রেশন করবো স্মল এফ এর উইথ এ লিমিট এ থেকে এক্স। ঠিক আছে, এবার এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম আমরা এফ এক্স পাবো। ঠিক আছে, আমরা ধর এখন এটা 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, 1 থেকে 10, তো সেক্ষেত্রে আমি এটা নিচেরটা 1 থাকলো, এখানে ধর আমি 5 করি তাহলে f5 পাবো, 10 করলাম তাহলে f10 পাবো, 2 করলাম তাহলে f2 পাবো, এরকম ব্যাপার একটা। ঠিক আছে, পয়েন্টও হতে পারে। তো এই ডেফিনাইট ইন্টিগ্রালটি জানার পর আমাদের যেটা জানতে হবে এফ এর কিছু প্রপার্টি রয়েছে। এই যে এফএক্স ফাংশনটা রয়েছে সেই এফএক্স ফাংশনের কিন্তু কিছু বিশেষ প্রপার্টি রয়েছে, তার মধ্যে প্রপার্টিগুলোর প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট ফার্স্ট এই এফএক্স যে ফাংশনটা, ক্যাপিটাল এফএক্স ফাংশনটা, অবভিয়াসলি যে ডেফিনাইট ইন্টিগ্রাল যে ফাংশন ক্যাপিটাল এফএক্স, সেই এফএক্সটা কিন্তু প্রথম কথা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে, এবং লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে বলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, আবার ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলে সে কন্টিনিউয়াসও হয়, তারপর এফএক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। এই কিছু প্রপার্টি তার বিশেষ রয়েছে, এবং সেগুলো এই প্রপার্টিগুলোর প্রুফ কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট লিখে রাখছি প্রপার্টিজ অফ ক্যাপিটাল এফএক্স। ঠিক আছে, তার মধ্যে প্রথম যে থিওরেমটা সেটা লিখ। ফার্স্ট থিওরেমটা লিখ, যেটা বললাম লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। এই তিনটে জিনিস আমি একটা থিওরেমের মধ্যেই বলছি কারণ তিনটে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, যে লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করবে সেই তোর ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, এবং যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে সে তো কন্টিনিউয়াস অবভিয়াসলি, বিকজ কথাটার মধ্যেই রয়েছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, আগে কন্টিনিউয়াস তারপর সে ইউনিফর্ম হবে। আগে কন্টিনিউয়াস হবে তবে তো সেই কন্টিনিউটা ইউনিফর্ম হবে। কন্টিনিউয়াস ফাংশন মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে কিন্তু সে কন্টিনিউয়াস হয়। এটা কিন্তু থার্ড সেমের এবার একটু কনসেপ্ট লাগবে, কন্টিনিউটি, লিপসিস কন্ডিশন এবং ইউনিফর্মলি কন্টিনিউয়াসের যে ডেফিনিশনগুলো সেগুলো কিন্তু একটু কাজে লাগবে। আমি স্টেটমেন্টটা লিখে দিই, তারপর একবার মনে করে দেবো তোর যে ডেফিনিশনগুলো কি ছিল। লেট f from closed interval ab to r স্মল f ক্যাপিটাল f এর মধ্যে কিন্তু একটা বুঝে শুনে লিখবি, কোথায় স্মল f লিখছিস কোথায় ক্যাপিটাল f লিখছিস। স্মল f from closed interval ab to r be remain integrable on closed ab। হয়েছে? দেন হ্যাঁ স্যার। তাহলে এখানে লিখ দেন f is, আচ্ছা দেন বলে লিখ, দেন 1 নম্বর দিয়ে লিখ f satisfies Lipschitz condition, LIPSITZ Lipschitz condition
অন ক্লোজড এবি, অথবা যদি বলে তিনটে জিনিসেরই একটাই প্রুফ হবে, ঠিক আছে, ওই জন্য আমি তিনটে স্টেটমেন্ট একসঙ্গে দিচ্ছি, আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বড় করার কোনো মানে হয় না। লাস্টে একটা করে লাইন এক্সট্রা হবে অবভিয়াসলি, যেটা দেবে তার করেসপন্ডিং। তারপরে এই ফিজ, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, অন ক্লোজড ইন্টারভেল এবি, অ্যান্ড লাস্ট হচ্ছে if is continuous, মানে জাস্ট নর্মাল যে কন্টিনিউটি, কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভেল এবি। ঠিক আছে, এই হচ্ছে তিনটে প্রুফ করতে দিতে পারে। তো তার মধ্যে কেউ যদি বলে শুধুমাত্র পরীক্ষায় যদি লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে দেখাতে বলে, তাহলে প্রথমটুকু করলে হয়ে যাবে। যদি বলে ইউনিফর্ম কন্টিনিউয়াস, তাহলে এত অব্দি করার পর এটা করতে হবে এক লাইন। আর যদি কন্টিনিউয়াস দেখাতে বলে তাহলে এটা করতে হবে, এটা করতে হবে, লাস্টে এটার জন্য এক লাইন লিখতে হবে। তার মানে মেন প্রুফ কিন্তু প্রথমেরটাই, মেন প্রুফটা কিন্তু প্রথমেরটাই, তারপরে জাস্ট এটার জন্য এক লাইন লিখতে হবে, এটা দিলে। আর যদি শুধু এটাই দেয়, প্রথমেরটাই দেয়, তাহলে তো নিচেরগুলো লিখতে হচ্ছে না। কন্টিনিউটি দিলে তিনটাকেই বলতে হবে। হয়েছে স্টেটমেন্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রমাণটা বলতে বলতেই একবার ডেফিনেশনটা মনে করিয়ে দেবো, এই তিনটে ডেফিনেশন কি ছিল। আচ্ছা, প্রথম যে প্রুফটা, এফটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা আমাকে দেখাতে বলেছে, তার জন্য শুধুমাত্র আমাদের হাতে আছে এফটা রিমেইন ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভেল এবি। তাহলে সিন্স f is riemann integrable on closed interval ab, আমরা সবাই জানি যে রিমেইন ইন্টিগ্রেবল হলে কিন্তু ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে, বাউন্ডেড না হলে রিমেইন ইন্টিগ্রেবল হতেই পারবে না, ফলে এখানে ফাংশনটা অবভিয়াসলি বাউন্ডেড ফাংশন। তাহলে সিন্স f is riemann integrable on closed interval ab, this implies f is রিমেইন ইন্টিগ্রেবল হচ্ছে মানে বাউন্ডেড বলেই হতে পড়েছে, বাউন্ডেড যদি না হতো রিমেইন ইন্টিগ্রেবিলিটি কখনোই থাকতো না তার। f is bounded on closed interval ab, টেস্টটা যেমনি বাউন্ডেড হয়ে গেলো, তার মানে তার একটা বাউন্ডারি আছে, তাহলে দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ এম আমরা পেয়ে যাবো, এম গ্রেটার দেন 0 such that mod of fx লেস দ্যানও লিখতে পারিস, লেস ইকুয়াল টু লিখতে পারিস, এখানে কোনো অসুবিধা নেই। কেউ যদি লেস দ্যান লিখে তাতেও হবে, লেস ইকুয়াল টু লিখে তাতেও এখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি। ওকে, তাহলে দেয়ার এক্সিস্ট m greater than 0 such that mod of fx less equal to capital M greater for all x belongs to closed interval ab, অর্থাৎ সমস্ত x belongs to closed interval ab এর জন্য fx এর যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো কোন একটা ফিক্সড ক্যাপিটাল m এর থেকে কি হবে, ছোট অথবা সমান, তার মানে সে বাউন্ডেড হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম যখন হয়ে গেল, তাহলে এখন আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখি। তাহলে দেয়ারফর আমরা দুটো পয়েন্ট এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে, দুটো পয়েন্ট নেব। লেট x1, x2, let x1, x2 belongs to ক্লোজড ইন্টারভেল এবি। আমি প্রথমে যেহেতু দেখাতে চাইছি লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করছে, তার জন্য দুটো পয়েন্ট লাগে, আমি একটু মনে করিয়ে দিই। পয়েন্টটা কিরকম ভাবে লাগে, যে x1 x2 বিলংস টু ধর আমি এখানে ক্লোজড ইন্টারভেল এবি বলছি, ডোমেনের মধ্যে আছে, সাজ দ্যাট কি হবে, mod of fx2 minus fx1 is less than equals to, বা less than equal to বলতে পারিস, লেস ইকুয়াল, শুধু লেস দেন বলতে পারিস, লেস ইকুয়াল টু আমি বলছি সামথিং k ইন্টু mod of x2 minus x1 হতে হয়, লেস ইকুয়াল টু k ইন্টু mod of x2 minus x1, যেখানে
এই কেটা কিন্তু একটা পজিটিভ নাম্বার। এরকম টাইপের হলে তখন আমরা বলতে পারবো এফ স্যাটিসফাইস লিপসিস কন্ডিশন অন ক্লোজড ইন্টারভেল এবি। তারপরে চলে আসে আমাদের ইউনিফর্ম কন্টিনিউটি। ইউনিফর্ম কন্টিনিউয়াস কখন বলা হয় না, যখন x1 x2 এর জন্য আমরা এরকম একটা কিছু পাই যে মড অফ fx2 মাইনাস fx1 লেস দেন এপসাইলন ফর অল x1 x2 বিলংস টু, ধর যে ডোমেনটা থাকবে সেটা, আমি ধর ক্যাপিটাল মানে ক্লোজড ইন্টারভেল এবি বলছে এখানে, ফর অল x1 x2 বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি উইথ আরেকটা কন্ডিশন থাকে মড অফ x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2, যেহেতু মডের মধ্যে কোনো ব্যাপার না, লেস দেন ডেল্টা হতে হয়। ঠিক আছে, অর্থাৎ ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট, এরকম কন্ডিশন যদি হয় তখন সেটাকে বলা হয় ইউনিফর্ম কন্টিনিউটি। এবং সেটা আমরা এখান থেকেই দেখাতে পারি, যে লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে সেটাকে এখানে একটু অ্যাডজাস্ট করলেই এই ব্যাপারটা চলে আসে এখানে। ঠিক আছে, ফলে লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করলে এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যায় ফাংশনটা। অ্যান্ড লাস্টলি হচ্ছে তোর ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। এবং আমরা জানি ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন অবভিয়াসলি কন্টিনিউয়াস, কারণ ইউনিফর্ম কন্টিনিউয়াস কথাটার মধ্যে রয়েছে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস তার মানে কন্টিনিউয়াস তো অবভিয়াসলি ইউনিফর্ম, যে কন্টিনিউয়াস যেহেতু সেই কন্টিনিউয়াস, তারপর সেই ইউনিফর্ম কন্টিনিউয়াস। বোঝা গেছে? এবং সেটাও প্রমাণ করা যায় ইউনিফর্ম কন্টিনিউটি থেকে কন্টিনিউটি, আমি সবই দেখিয়ে দেবো, নাহলে এটাতে আরো বেশি ভালো হবে জিনিসটা। let x1 x2 belongs to closed interval ab, হয়েছে? নাও fx2 আমাকে দেখাতে হবে ক্যাপিটাল এফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ক্যাপিটাল এফ, স্মল এফ নয় কিন্তু, তাই fx2 মাইনাস fx1 করছি। fx2 মাইনাস fx1 সেটা কত হবে? সেটা হচ্ছে fx2 ডেফিনিশন কি, fx এর কি ডেফিনিশন, f এর ডেফিনিশন কিন্তু আমি আর নতুন করে এখানে থিওরেমে লিখিনি। f এর ডেফিনিশন হচ্ছে f টা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, সেটা কি ছিল, a থেকে x ছিল তো। হ্যাঁ হ্যালো, তো a থেকে x যদি হয় তাহলে এটা কি হবে, a থেকে x1, মানে সরি প্রথমটা হচ্ছে a থেকে x2 ft dt মাইনাস পরেরটা কত, a থেকে x1 ft dt হলো। তাহলে দিস ইকুয়ালস টু, এবার লিখ দেয়ারফর বা ইফ, বা তুই এটা এরকম ভাবে করতে পারিস যে ইকুয়ালস টু, তাহলে a থেকে x2 ft dt, এটাকে প্লাস করে নিলে কি হবে, x1 থেকে a ft dt। তার মানে তুই এটা এরকম বলতে পারিস যে x1 থেকে a, আমি ইচ্ছা করে একটা স্টেপ এক্সট্রা করছি এখানে, আর a থেকে x2 ft dt। তার মানে এটা কি মানে দাঁড়াচ্ছে, কম্বাইন করলে কি পাবো, a থেকে মানে x1 থেকে a আবার a থেকে x2, তার মানে কি হলো x1 থেকে x2 হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ তাহলে x1 থেকে x2 ft dt। তাদের কোনো অসুবিধা নেই তো, জাস্ট সহজে কিন্তু স্টেপ গুলো হয়েছে এখানে, জাস্ট ডেফিনাইট ইন্টিগ্রালের মতো করে। এইবার দেখ, আমি যখন লিপসিস কন্ডিশন দেখালাম এখানে ডেফিনিশনে কিন্তু একটা মড আছে, ডেফিনিশনে একটা মড আছে, সেই মডটা কি করে আসে, সেই মডটা আসে হচ্ছে এই যে জিনিসটা একবার করেছি fx2 মাইনাস fx1, fx2 মাইনাস fx1 করে একবার আনতে হবে, একবার fx1 মাইনাস fx2 করে একই জিনিস আনতে হবে, তাহলে একবার প্লাস করে একবার মাইনাস করে যদি আসে তখন কিন্তু সেটা মডে কনভার্ট হয়ে যাবে। যে fx2 মাইনাস fx1 করলেও যার থেকে ছোট হচ্ছে, fx1 মাইনাস fx2 করলেও তার থেকে ছোট হচ্ছে, তার মানে মডিউলাসে কনভার্ট হয়ে গেল। সেটা আমরা কি করে দেখাচ্ছি দেখ, ইফ দুটো কেস করতে হবে তার জন্য, ইফ এরকম হতেই পারে x1 টা ছোট x2 থেকে, if fx1 less than fx2 then mod of fx2 minus fx1, এইবার দেখ less than mod of কত হবে, লেস দেন না, এখানে ইকুয়ালিটি হবে যেহেতু এখানে ইকুয়ালিটি রয়েছে, ইকুয়াল টু কত হবে, x1 থেকে x2 ft dt, হয়েছে?
এইবার দেখ, যেহেতু x1টা ছোট, তাই এবং x1টা নিচে আছে, তাই কোনো অসুবিধা আমাদের নেই এখানে। x1 যেহেতু ছোট এবং x1 যেহেতু নিচেই আছে, এখানে অসুবিধা কিছু নেই। তার মানে আমরা ডাইরেক্ট এটাকে লিখতে পারি, যেটা লেস ইকুয়ালস টু x1 থেকে x2 mod of ft dt, কারণ আমরা একটা কন্ডিশন এখানে, মানে একটা রেজাল্ট এখানে অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে b f করব, ঠিক আছে, করে যদি পুরোটার মডুলাস নেওয়া হয়, পুরো ইন্টিগ্রেশনের মডুলাস নিয়ে যা হয়, সেটা কিন্তু সবসময় ইন্ডিভিজুয়াল মডুলাস নিয়ে তার ইন্টিগ্রেশন করলে তার থেকে ছোট হবে। যেমন ধর আমরা ইয়েতে যখন করতাম কোনো সামেশনের ক্ষেত্রে আমরা তো জানি যে মড অফ এক্স প্লাস ওয়াই যদি করি, ধর ভেক্টরই যদি বলি, তাহলে মড অফ এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর যদি করি, লেস ইকুয়াল টু কত হবে, ইন্ডিভিজুয়াল মডের সামের থেকে কিন্তু সেটা ছোট হবে, তাই তো? হ্যাঁ। তার মানে সামের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটে, আমরা সেটা জানি, কারণ ইন্টিগ্রেশন নিজেও একটা সামেশনেরই ভার্সন। ফলে সেরকম টাইপেরই একটা জিনিস ঘটলো এখানে, যে পুরো ইন্টিগ্রেশন করে যদি মড নিই, তাহলে যে ভ্যালুটা দেবে, ইন্ডিভিজুয়াল মড নিয়ে তার ইন্টিগ্রেশন করলে তখন কিন্তু হয় সে ভ্যালু তোর সমান হবে, সমান হতেই পারে, অসুবিধা কিছু নেই। আর যদি সমান না হয়, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল মড নিয়ে ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা দেবে সেটাই বড় হবে, ঠিক আছে? আইদার সমান হবে অথবা এটা বড় হবে, ঠিক আছে? পরে ইন্টিগ্রেশন করলে সেটা বড় হবে। এইবার আমাকে বল, এই যে এফ এর যে ভ্যালুটা, স্মল এফ এর যে ভ্যালুটা, সেটা কার থেকে ছোট? স্মল এফ এর যে ভ্যালুটা, সেটা কার থেকে ছোট? নাম্বারিং করে দেখে নেয়। স্মল এফ এর ভ্যালুটা কার থেকে ছোট অথবা সমান? ক্যাপিটাল এম এর থেকে ছোট অথবা সমান, তাই তো? হ্যাঁ। তাহলে ওখানে বসিয়ে দে, তাহলে হুইচ ইজ লেস ইকুয়াল টু, এখানেই পাশে লিখে দে একবার, হুইচ ইজ লেস ইকুয়াল টু ইন্টিগ্রেশন x1 থেকে x2 ক্যাপিটাল এম ডিটি, হয়েছে? ক্যাপিটাল এম ডিটি। কিন্তু ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল এমটা বলছি, ক্যাপিটাল এমটা একটা কনস্ট্যান্ট, আচ্ছা নিচে লিখি, ক্যাপিটাল এমটা তো একটা কনস্ট্যান্ট, তাই তো? কারণ কনস্ট্যান্ট যখন, তাহলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, গিয়ে জাস্ট ডিটি এর ইন্টিগ্রেশন হলো x1 থেকে x2, হয়েছে? তাহলে দিস ইকুয়াল টু এম ইন্টু কত হয়ে গেল বল তাহলে, x2 মাইনাস, মানে টি, এখান থেকে টি পাচ্ছিস তোরা, স্টেপগুলো না করলেও হবে, ডাইরেক্ট করতে পারিস, x2 মাইনাস x1, হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটাকে নাম্বারিং করে দেন। এবার লিখে গেন, ইফ, এবার যদি x2 টা ছোট হয়ে যায়, ইফ x2 লেস দ্যান x1, দেন, একদম এখানেই মুখস্থ হয়ে যাওয়া উচিত থিওরেমটা, যদি x2 লেস দ্যান x1 হয়, তাহলে ওখানে যে আমি স্টেপটা করে রেখেছিলাম, fx2 f মাইনাস fx1 ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন x1 থেকে x2 ft dt পেয়েছিলাম তো? হুম। তাহলে এবার সেটা থেকে আমরা কি লিখতে পারবো, হুইচ ইজ লেস ইকুয়াল টু, আচ্ছা, হুইচ ইজ ইকুয়াল টু দে এখন, মাইনাস, যেহেতু x2 এখানে ছোট, আমি x2 মাইনাস x2 থেকে x1 যদি করে নিই, তাহলে ভিতরে একটা কি চলে আসবে, ইন্টিগ্রেশনের লিমিট উল্টালে কি চলে আসে, এগুলো কিন্তু ক্লাস 12 এর জিনিস, ইন্টিগ্রেশনের লিমিট উল্টালে মাইনাস আগে একটা লিখতে হয়, তাই তো? হ্যাঁ। কিন্তু আবার যেহেতু মড রয়েছে, মাইনাসটা আবার থাকবে না, মড থাকার দরুন মাইনাসটা অ্যাবজর্বড হয়ে যাবে। তাহলে হুইচ ইজ লেস ইকুয়ালস টু কি লিখবো বল দেখি, এবার আগের মতো করে বল, আর নতুন কোনো স্টেপ নেই, বলে ফেল, এবার কি লিখতে হবে, মডটাকে ভিতরে ঢুকাতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, x1 x2 ft dt। মড ft dt, সেরকম যখনই হয়ে গেল, তাহলে আবার হুইচ ইজ লেস ইকুয়ালস টু x2 থেকে x1 ft, আবার m এর থেকে ছোট অথবা সমান, সেখানে ছোট অথবা সমান লিখলাম,
এম আবার কনস্ট্যান্ট, কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু পজিটিভ কনস্ট্যান্টের থেকে তো ছোট অথবা সমান হবে বাউন্ডেড যখন, কোনো ভ্যারিয়েবলের থেকে তো ছোট অথবা সমান হয় না এরকম ভাবে। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু এম ইন্টু x1 মাইনাস x2 হবে, তাই তো? তাহলে দিস ইজ ইকুয়ালস টু এম ইন্টু কত হলো, মাইনাস x2 মাইনাস x1 এর থেকে ছোট। বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সবসময় মাথায় রাখবি যে কোনো একটা জিনিস, ধর এ লেস ইকুয়ালস টু বিও হয়েছে, আবার এ লেস ইকুয়াল টু মাইনাস বিও হয়েছে, তাহলে সবসময় সেটার মানে হচ্ছে এটা লেস ইকুয়ালস টু মড বি। এ যদি বি এর থেকেও ছোট হয়, মাইনাস বি এর থেকেও ছোট হয়, তার মানে এই সবসময় মড বি থেকে ছোট হবে, এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একই কোয়ান্টিটি, মড অফ এক্স টু মাইনাস এফ এক্স টু মাইনাস এফ এক্স ওয়ান, মড অফ এফ এক্স টু মাইনাস এফ এক্স ওয়ান, সেটা কার থেকে ছোট ছিল? সেটা কার থেকে ছোট হলো এখানে? মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান এর থেকে ছোট। এমটা তো রয়েছে নিজে একই রকম, এম ইন্টু মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান এর থেকে ছোট হলো। আবার উপরে 2 নম্বরে করা আছে শুধু এক্স টু মাইনাস এক্স ওয়ান এর থেকে ছোট আছে, তার মানে পজিটিভ এক্স টু মাইনাস এক্স ওয়ান এর থেকে ছোট আছে, তার মানে এই মড অফ এফ এক্স টু মাইনাস এফ এক্স ওয়ান সেটা কিন্তু এম ইন্টু মড অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান এর থেকে ছোট। বলা যাবে 2 আর 3কে কম্বাইন করলে? হ্যাঁ। তাহলে লিখে ফেল, তাহলে দেয়ার ফোর combining 2 and 3 we get mod of fx2 minus fx1 less equals to capital M into mod of x2 minus x1, কারণ x2 a minus x1 পজিটিভের থেকেও ছোট, আবার মাইনাস x2 minus x1 এর থেকেও ছোট, তার মানে এরকম for all x1 x2 belongs to closed interval ab। তাহলে এই প্রপার্টিটা লিপসিস কন্ডিশনের প্রপার্টি এসে গেল না? ওখানে লিপসিস কন্ডিশনে কে দিয়ে বলতাম ডেফিনিশনটা, এখানে কে এর জায়গায় এম এসছে, কিন্তু এমটাও একটা পজিটিভ নাম্বার, তাই তো? লিখেই দিতাও, হয়েছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দিস ইমপ্লাইজ f satisfies লিপসিটস কন্ডিশন। শুধু এটুকুনিও কিন্তু পরীক্ষাতে এসেছে যে শুধু লিপসিটস কন্ডিশন দেখাতে, তার মানে এত অবধি করলেই হয়ে যাবে, ইউনিফর্ম কন্টিনিউটির কথা আর আসবে না সেখানে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো প্রথম যে পোর্শনটা হ্যাঁ। কি এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হয়ে গেল প্রথম পোর্শন, এবং এটাই মেন। আমাদেরকে ইউনিফর্ম কন্টিনিউর জন্য জাস্ট একটা লাইন, অনলি ওয়ান লাইন লিখতে হবে এক্সট্রা, তার মানে এত অবধি করতেই হবে, করে একটা লাইন লিখতে হবে। তাহলে এখানে লেখ ইউনিফর্ম কন্টিনিউর ডেফিনিশনটা কিরকম। ইউনিফর্ম কন্টিনিউর ডেফিনিশন হচ্ছে আবার এফ এক্স টু মাইনাস এফ এক্স ওয়ান, লিখবি না এখন, এটা প্রুফের মধ্যে আমি জাস্ট বোঝাচ্ছি। এফ এক্স টু মাইনাস এফ এক্স ওয়ান লেস দেন এপসাইলন ফর অল এক্স ওয়ান এক্স টু বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি উইথ একটা কন্ডিশন, যেখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক্স টু যাই বলি সেটা লেস দেন ডেল্টা, তাই তো? তাহলে একটা আরবিটারি এপসাইলন সেখানে দরকার, তাহলে কন্টিনিউটি বা ইউনিফর্ম কন্টিনিউটির জন্য একটা আরবিটারি এপসাইলন দরকার, তাহলে সেটা কি করে আনবো? তাহলে আনবো না, মানে জাস্ট ধরে নেবো। লেট, এটা 1 নম্বর প্রুফটা হয়ে গেছে, এবার 2 নম্বরটা করছি। লেট এপসাইলন গ্রেটার দেন 0 be chosen arbitrarily, let epsilon greater than 0 be chosen arbitrarily। now এখানে নাম্বারিং কর, এটাকে 4 নম্বর নাম দে, লেখ now let delta equals to
ডেল্টা লেট দাঁড়া লিখবি না এখন, লেট ডেল্টা ইকুয়ালস টু যদি আমি এখন করি এপসাইলন বাই এম, ডেল্টা ইকুয়ালস টু যদি এপসাইলন বাই এম করি গ্রেটার দ্যান 0, কারণ এপসাইলন নিজেও গ্রেটার দ্যান 0 আবার এমও গ্রেটার দ্যান 0 ছিল, এপসাইলন বাই এম গ্রেটার দ্যান 0, দেন from 4 we get কি পাচ্ছি না mod of x2 মানে mod of fx2 minus fx1, mod of fx2 minus fx1 less than or equals to হচ্ছে m into mod of x2 minus x1 ছিল, সেটা যদি less than epsilon ধরি, whenever x1 x2 belongs to closed interval ab with, আমাকে বলবি যদি এই কোয়ান্টিটিটা এপসাইলন থেকে ছোট হয় তাহলে x2 minus x1 টা কার থেকে ছোট বল, এইটা যদি এপসাইলন থেকে ছোট হয় তাহলে x2 minus x1 টা কার থেকে ছোট, এপসাইলন বাই m এর থেকে ছোট না? হ্যাঁ আবার সেটা কত, সেটাই তো আবার ডেল্টা, আচ্ছা এখানে লিখে দাও তো, ভেঙে ভেঙে লিখতে হবে না, এখানে লেস দেন এপসাইলন বাই এম এবং হুইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা, বোঝা গেছে? তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম আরেকবার লিখে দিই তোদের সুবিধার্থে, না লিখলেও হবে, mod of fx2 minus fx1, এটা বাদ দিয়ে এটার কাজ নেই, লেস দেন এপসাইলন whenever x1 x2 belongs to ab with mod of x2 minus x1 less than delta, তাহলে এটা কার ডেফিনিশন হলো? এই যে জিনিসটা লাইনটা পেলি এটা কিসের ডেফিনিশন? ইউনিফর্ম কন্টিনিউটি, তাই তো? তার মানে দিস ইমপ্লাইজ f is uniformly continuous on closed interval ab, বোঝা গেছে? বুঝছে? এবার আমাকে বলতে বলেছে যে f টা কন্টিনিউয়াস কিনা, আমরা জানি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলেই কন্টিনিউয়াস হয়, ডাইরেক্ট বলা যায়, ডাইরেক্ট কথাটা বলে দেওয়া যায় যে একটা ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তবেই সে কন্টিনিউয়াস, ঠিক আছে? সেটা ডাইরেক্ট বলা যায়, কারণ ইউনিফর্ম কন্টিনিউয়াস যে হয়েছে সেখানে নিজেই কথাটার মধ্যে কন্টিনিউয়াস অলরেডি এক্সিস্ট করছে, তাই ডাইরেক্ট বলে দেওয়া যায়। আর তাছাড়া প্রমাণও করে দেখানো যায়, কিন্তু প্রমাণটা এখানে দরকার পড়বে না, প্রমাণ খুব সহজ, প্রমাণ হচ্ছে জাস্ট ক্লোজড ইন্টারভ্যাল এবি থেকে যে কোনো একটা পয়েন্ট নেব, মানে এই এক্স ওয়ানটাকে ধর একটা আমি নিলাম হচ্ছে এক্স ওয়ানটাকে হচ্ছে আরবিটারি ভাবে এক্স নিচ্ছি, আর এক্স টুটাকে কোনো একটা পয়েন্ট আমি ফিক্সড করে দিচ্ছি, আমি করে দেখাই তোদেরকে, ঠিক আছে? পরীক্ষার সময় করলে করবি, না করলেও কোনো অসুবিধা নেই। এটা 2 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার আমি 3 নম্বরটা দেখাচ্ছি, যে ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে সেখান থেকে কন্টিনিউটি কি করে আনতে হয়। লেট x1 equals to x নিয়ে চলে করতে সুবিধা হবে ভ্যারিয়েবল হিসাবে, and x2 equal to ধর আমি c নিয়ে নিচ্ছি, be any point in closed interval ab, তাহলে এটাকে নাম্বারিং করতে হবে, প্রমাণ করলে এটাকে নাম্বারিং করবি, না প্রমাণ করলে নাম্বারিং করতে হবে না, 5 নম্বর হবে। লেট x1 equals to x সেটা ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি, আর x2 equal to c সেটা ab থেকে যে কোনো একটা কনস্ট্যান্ট পয়েন্ট নিয়ে নিচ্ছি, দেন from 5 আমরা কি পাচ্ছি, mod of fx minus fc less than epsilon for all x1 x2 ছিল, এবার তার মধ্যে x1টাকে আমি x ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ফলে x1 x2 লেখার দরকার নেই, শুধু x লিখলেই হবে।
কারণ একটা তো তার মধ্যে কনস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়েছে সিটাকে। x belongs to closed interval ab with mod of x2 minus x1 বা x1 minus x2 যা খুশি বলতে পারিস। তো আমি যেহেতু x2 minus x এরকম নিচ্ছি, তাহলে x minus c নিয়ে সুবিধা হবে, লেস দ্যান ডেল্টা। এটাই তো তোর c পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার ডেফিনিশন। দিস ইমপ্লাইজ f is continuous at c belongs to closed continuous at c লিখে রাখি, since c belongs to closed interval ab, সেটা একটা আরবিটারি পয়েন্ট ছিল, is arbitrary, এবং সেই আরবিটারি পয়েন্টেই এফটা কন্টিনিউয়াস হয়ে গেছে। এই আরবিটারি পয়েন্টে এফটা কন্টিনিউয়াস হয়ে গেছে, তার মানে দিস ইমপ্লাইজ এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস on every point of closed interval ab। ক্লোজড ইন্টারভ্যাল ab থেকে একটা আরবিটারি x2 ছিল, সেই x2 কে আরবিটারি c ধরে নিয়েছি, যে কোনো একটা পয়েন্ট c ধরে নিয়েছি ab থেকেই, এবং সেই পয়েন্টে দেখলাম এফটা কন্টিনিউয়াস হয়ে গেছে। তার মানে এরকম যে কোনো সিতেই এফটা কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে, তাই ক্লোজড ইন্টারভ্যাল ab এর প্রত্যেকটা পয়েন্টেই কন্টিনিউয়াস। আর যে কোনো সেটের প্রত্যেকটা পয়েন্টে যখন কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয়ে যায়, তখন সেই ফাংশনটাকে ওই সেটের উপর কন্টিনিউয়াস বলা হয়। f is continuous on closed interval ab। ঠিক আছে, তাও আমি বারবার বলে রাখছি যে এটার কন্টিনিউটি, যে ইউনিফর্ম কন্টিনিউয়াস দেখিয়ে দিলে তারপর আর কন্টিনিউটি না দেখালেও চলবে। ঠিক আছে, এই যে এটুকুনি পোর্শন যেটা আমি করে দেখালাম কন্টিনিউটিতে, এই এত অবধি না করলেও হবে, করতে পারলে ভালো। ঠিক আছে, কারণ অবান্তর জিনিস তো না, এটা এটা একটা কোয়েশ্চেন দিয়ে সেখান থেকে অন্য জিনিসপত্র লিখে দিলে যেটার সঙ্গে রিলেশনই নেই, তা তবে জিনিসটা খারাপ। কিন্তু তুই তো একদম বুঝিয়ে লিখছিস, উল্টো ভালো ব্যাপারটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা একটা প্রমাণ গেল যে এফটা কন্টিনিউয়াস হবে, এবং এফটা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এফটা ডিফারেন্সিয়েবলও হবে। এফ ফাংশনটা, ক্যাপিটাল এফ ফাংশনটা অবভিয়াসলি সেটা ডিফারেন্সিয়েবলও হবে। এই প্রমাণটাও পরীক্ষায় আসে, ডিফারেন্সিয়েবিলিটিটা। ক্যাপিটাল স্মল এফ এর যে কোন ব্যাপারটা রিম্যানেটিভ লেভেল বা কি, সেটা আমরা আলাদা করে বলছি না, কারণ ওটা তো আগেও বলা হয়েছে, ডেফিনিশন একবার বলেছি আগে, যেরকমও বলা আছে। এখানে শুধুমাত্র লিখে রাখবি সেটা হচ্ছে ক্যাপিটাল এফ ইজ ডিফারেন্সিয়েবল, বললেই বুঝে যাবি। কিন্তু ক্যাপিটাল এফটা একদম স্ট্যান্ডার্ড নোটেশন, ক্যাপিটাল এফ ইজ differentiable on closed interval ab and capital F dash x equals to কত হবে বল? ক্যাপিটাল F dash x করলে কত হবে? fx এর ডেফিনিশনটা কত? fx টা কি? a থেকে x ft dt, মানে f এর স্মল f এর ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল f পাওয়া যায়, তাহলে ক্যাপিটাল f এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে বল? ক্যাপিটাল f এর ডেরিভেটিভ করে কি পাবো? স্মল এফ। স্মল f টা পাবো, তার মানে স্মল fx হবে। এবং এটাই যে হবে সেটা আমরা প্রমাণও করতে পারবো। এটা তো আমরা জাস্ট দেখে কনসেপ্ট দিয়ে বললাম, ঠিক আছে, ভিজুয়ালাইজ করে, কিন্তু এটা প্রমাণও করা যাবে যে স্মল এফ ই হবে ডেলিভারি করলে, এবং সেই প্রমাণটাই পরীক্ষাতে আসে। হয়েছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক এটা। এই প্রমাণটা দুরকম মেথড হয়, কিন্তু আমি সোজা মেথডটাই করেছি, যেটা তোরা সহজে বুঝতে পারবি। আচ্ছা, এফ, আচ্ছা সরি, একটা কথা এখানে বলা নেই, দাঁড়া।
একটা কথা না বলে প্রমাণটা হবে না, একটু অ্যাড করে নেয়। ab টু আর রিমান ইন্টিগ্রেবল তো জানিসই, is continuous on continuous and Riemann integrable on closed interval ab। রিমান ইন্টিগ্রেবল তো প্রথম থেকেই আছে, কিন্তু কন্টিনিউটি সবসময় নেই কিন্তু স্মল এফ এর। ঠিক আছে, আমরা জানি কন্টিনিউয়াস না হলেও রিমান ইন্টিগ্রেবল হতে পারে যদি ডিসকন্টিনিউটি সেটটা সেট অফ মেজার জিরো হয়। রিমান লিভিক থিওরেম থেকে সেটা আমরা পাই, তাই তো। কিন্তু এই থিওরেমটা করতে গেলে কন্টিনিউয়াস হতেই হবে, স্মল এফটা কন্টিনিউয়াস না হলে এই থিওরেমটা অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, কারণ স্মল এফটা দরকার স্মল মানে কন্টিনিউয়াস নয়, সেক্ষেত্রে এই থিওরেমটা আমরা কিন্তু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স ডাইরেক্ট ভাবে বলতে পারি না। সেই সময় কাজ আছে, তখন ভেঙে ভেঙে অঙ্কগুলো করতে হবে, যেখানে যেখানে কন্টিনিউয়াস নেই সেগুলো অঙ্ক করার সময় করব, কিন্তু এখন থিওরেমটাতে আমরা কন্টিনিউয়াস ধরে প্রমাণটা হবে। ঠিক আছে, এইবার লেখ, বাকি সব ঠিক আছে, শুধু কন্টিনিউয়াস কথাটা দেওয়া থাকতে হবে। সিন্স small f is continuous on closed interval ab, small f is continuous on closed interval ab। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি একটা সি পয়েন্ট ধরে নিচ্ছি, লেট সি বিলংস টু ক্লোজড এ ওপেন বি নে, ক্লোজড এ ওপেন বি অর্থাৎ বি বাদে বাকি সমস্তটা নেই, সিটা বি নয়। একবার ধরবো সিটা বি না হলে কি হবে, একবার ধরবো এ না হলে কি হবে। ঠিক আছে, তেমন টোটালটাই চলে আসবে। সি একবার ক্লোজড ইন্টারভেল এ কমা বি, বিটা ওপেন নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ সিটা বি হবে না, সেরকম অবস্থায় আমরা দেখাবো ডিফারেন্সিয়াবিলিটিটা। তো সি বিলংস টু ক্লোজড ইন্টারভেল a comma b, let epsilon greater than 0 be chosen arbitrarily, let epsilon greater than 0 be chosen arbitrarily। হয়েছে, সিন্স f is continuous, এই কথাটা দুবার হয়ে গেল, প্রথমটা না লিখলেও হতো। f is continuous on closed interval ab, this implies আবার সিটাই ক্লোজড ইন্টারভেল ab এর মধ্যেই কোনো না কোনো একটা পয়েন্ট। ঠিক আছে, ও বি তে ওপেন আছে তো কি আছে, ক্লোজড ইন্টারভেল ab এর মধ্যেই তো পড়লো, তার মানে f is continuous at c, এখানটা লিখে দিই তাহলে, and c belongs to closed a open b। f টা কন্টিনিউয়াস অন ab, তার মানে ab সমস্ত পয়েন্টই কন্টিনিউয়াস, আবার c সেই ab এর মধ্যেই কোনো না কোনো একটা পয়েন্ট, ফলে f টা কন্টিনিউয়াস at c বলা যাবে তো এটা। হ্যাঁ। এইবার কন্টিনিউটি ডেফিনিশনে চলে আসবো, তাহলে দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু, ওই যে উপরে এপসিলন চুজ করা আছে তো সেই করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0, তার করেসপন্ডিং একটা ডেল্টা চলে আসবে। কন্টিনিউটি জাস্ট ডেফিনিশন লিখছি, অনলি যা লিখছি এখন এই লাইনটা পুরো কন্টিনিউটি ডেফিনিশন, থার্ড সেমিস্টারের প্রথম কন্টিনিউটি প্রথম, মানে এটা দিয়ে শুরু। corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists delta greater than 0 such that কে বলতে পারবি কন্টিনিউটি ডেফিনিশন মড দিয়ে, একটু আগে থিওরেমটা দিয়ে করেছি কিন্তু, mod of fx minus fc fxc, हाँ। less than epsilon for all x belongs to closed interval
AB with for all x belongs to closed interval AB with আচ্ছা আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি ক্লোজড ইন্টারভেল এবিটা আমি এখানে বলছি না সেইভাবে, কারণ ক্লোজড ইন্টারভেল এবি বললে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি যেহেতু সিটা ক্লোজড ওপেন বি থেকে নিয়েছি, সিটা আমি নিয়েছি হচ্ছে ক্লোজড এ থেকে ওপেন বি থেকে, তাহলে আমরা এখানে একটু রেঞ্জটা চেঞ্জ করব। less than epsilon for all x belongs for all x belongs to c comma c plus delta, যেটা কিনা সাবসেট অফ এবি। ঠিক আছে, সাবসেট অফ এবি, এবং সেটা অবভিয়াসলি প্রপার সাবসেট অফ এবি বিকজ বিটা আমি ওখানে নিইনি, বিটা কিন্তু আমি এখানে ওপেন ইন্টারভেল এবি নিয়েছি, মানে এখানে বি তো ওপেন আছে, বিটা নেওয়া নেই। ঠিক আছে, এখানে জাস্ট ইয়েটা যেটা হবে রেঞ্জটা সেটা হবে যে সি থেকে সি প্লাস ডেল্টা, সি থেকে সি প্লাস ডেল্টা। এবার আমি কি করব, সেটাকে সি প্লাস ডেল্টাটাকে এমন ভাবে নিচ্ছি, এবার দেখ তাহলে দিস ইমপ্লাইজ, বা এখানে লিখে নে লেট 0 less than h less than delta, 0 less than h less than delta, then mod of fx, একবার লিখে নে তারপর আমি আরেকবার বলছি, mod of fx minus fc less than epsilon for all x belongs to c থেকে c প্লাস h এ, তবেই আমি ক্লোজটা করতে পারবো এখানে। ঠিক আছে, তাহলে কি করতে পারছি, জিনিসটাকে আমরা ক্লোজ করে দিতে পারছি, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। একটা জিনিস সি থেকে সি প্লাস ডেল্টা, এখানে সি রয়েছে, এখানে রয়েছে সি প্লাস ডেল্টা, তার মধ্যে রয়েছে হচ্ছে এক্স। এখন আমি যদি আগে ক্লোজড ইন্টারভেল করতে চাই, তাহলে আমি জিরো থেকে ডেল্টার মধ্যে কোনো একটা যদি এলিমেন্ট নিই, এটা হচ্ছে এইটুকুনি রেঞ্জ হচ্ছে ডেল্টা, তার মানে এখানে সি আছে আর এখানে সি প্লাস ডেল্টা, মানে মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে ডেল্টা। এবার জিরো থেকে ডেল্টা পর্যন্ত, জিরো থেকে এই ডেল্টা পর্যন্ত আমি যদি কিছু একটা নিয়ে নিই এইচ, তার মাঝখানে কিছু একটা এইচ নিয়ে নিই, তাহলে এই যে সি প্লাস এইচ আমি তো ক্লোজড বলতে পারি সেখানে, তখন সি প্লাস এইচ আমি ক্লোজ তো বলতেই পারি। এবার আমার এইটুকুনি রেঞ্জের মধ্যে তো সি প্লাস এইচটা পড়ে যাচ্ছে, আমি যদি ডেল্টার থেকে ছোট এইচ নিই, তাহলে তুমি সি প্লাস এইচ এ, সি থেকে সি প্লাস এইচ এ ক্লোজ করতে পারবো, হ্যাঁ তাই তো? কারণ সি প্লাস এইচটা তো সি প্লাস ডেল্টার মধ্যে থাকছে, ফলে সি প্লাস ডেল্টার জন্য যদি হয়ে থাকে, তাহলে সি প্লাস এইচ ক্লোজ করলে সেটার মধ্যেও হবে, কারণ সি প্লাস এইচ এর ক্লোজ যখন করছি সেটা কিন্তু এই ওপেন সি প্লাস ডেল্টার থেকে ছোটই, বিকজ এইচটা নিজেই ডেল্টার থেকে ছোট নেওয়া আছে এখানে। তাহলে সাবসেট অফ, প্রপার সাবসেট অফ ক্লোজড ইন্টারভেল এবি, তাহলে দিস ইমপ্লাইজ, এবার এটাকে ব্যাস এই জায়গাটাই হচ্ছে মেন কাজ ছিল, এখানটাকে আমরা ভেঙে দেবো। এবার এটাকে ভাঙলে আমরা পেয়ে যাবো হচ্ছে মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এপসাইলন, দিস ইমপ্লাইজ এফ সি অ্যাড কর সব দিকে, এফ সি মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স লেস দেন এফ সি প্লাস এপসাইলন। ইন্টিগ্রেশন কর, গোয়া থেকে সি প্লাস এইচ ইন্টিগ্রেশন হবে, এবার সি থেকে সি প্লাস এইচ এর মধ্যে ইন্টিগ্রেশন কর, তাহলে ইন্টিগ্রেশন এফ সি মাইনাস এপসাইলন সি থেকে সি প্লাস এইচ লেস দেন সি থেকে সি প্লাস এইচ এফ এক্স। ঠিক আছে, তুই এখানে ডিএক্স লিখে দে, নাহলে বুঝতে অসুবিধা হবে তোদের, এফ এক্স ডিএক্স লেস দেন, লেস দেন কত হবে বল, ইন্টিগ্রেশন সি থেকে এফসি সি প্লাস প্লাস এপসাইলন। এইচ। হুম, তাহলে এফ সি প্লাস এপসাইলন ডিএক্স হবে তো এটা? হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, দেখ জিরো থেকে সি প্লাস এইচ এফ সি মাইনাস এপসাইলন রয়েছে, আবার জিরো থেকে এরকম ভাবে রয়েছে,
তাহলে আমাকে প্রথম ইন্টিগ্রেশনটা তো কোনো অসুবিধা নেই, কারণ এফসি মাইনাস এপসাইলন, তো এফসি মাইনাস এপসাইলন রয়েছে যেটা, তার ইন্টিগ্রেশন করলে কি আসবে? এফসি মাইনাস এপসাইলন ইন্টিগ্রেশন করলে কি পাবি বল? এফসিটা তো কনস্ট্যান্ট, এপসাইলন নিজেও কনস্ট্যান্ট, তার মানে এফসি মাইনাস এপসাইলন নিজের মতো থাকবে, শুধুমাত্র ডিএক্স এর ইন্টিগ্রেশন করে এক্স আসবে, সি থেকে সি প্লাস এইচ লেস দেন, এটার মানেটা কি? সি থেকে সি প্লাস এইচ এফ এক্স ডিএক্স, সি থেকে সি প্লাস এইচ এফ এক্স ডিএক্স। তো এটাকে আমরা কি বলতে পারি? দেখ, এটাকে আমরা এরকম করতে পারি কিনা বলবি, সি থেকে এক্স, ঠিক আছে, এফ এক্স ডিএক্স রয়েছে, তো এটা সি থেকে এক্স এফ এক্স ডিএক্স, এফ এক্স লিখলেও কোনো অসুবিধা নেই, এফটি লিখলেও কোনো অসুবিধা নেই, এগুলোতে কোনো অসুবিধা হয় না, প্লাস প্লাস না লিখে কর হচ্ছে মাইনাস, বা প্লাসই যদি করি, এক্স থেকে সি প্লাস এইচ এফ এক্স ডিএক্স লেখা যাবে কিনা বল আমাকে আগে। হ্যাঁ স্যার। আর লেস দেন এটা কত হবে? এটাও হয়ে যাবে হচ্ছে এফসি, সেটাও কনস্ট্যান্ট, এপসাইলন সেটাও কনস্ট্যান্ট, শুধুমাত্র তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে এখানে এক্স চলে এসেছে, যেটা আবার সি থেকে সি প্লাস এইচ পর্যন্ত হয়েছে। এই প্রথম পোর্শনটা যদি ঠিকঠাক করে করতে পারিস, পরের পোর্শনটা আবার একই রকম। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এফসি মাইনাস এপসাইলন ইন্টু এটা কত হবে তাহলে সি প্লাস এইচ মাইনাস সি, আর এটা হচ্ছে সি থেকে এক্স এফ এক্স ডিএক্স মাইনাস, এটাকে যদি মাইনাস করে দিই তাহলে সি প্লাস এইচ নিচে থাকবে, সেখান থেকে এক্স, এক সেকেন্ড দাঁড়া, এটাকে যদি আমি এক্সটা উপরে রাখি তাতে আমার লাভ কিছু নেই, ছিল কত? সি থেকে সি প্লাস এইচ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এটা করে কিছু লাভ হবে না, সি থেকে সি প্লাস এইচ থাকলে আমার কিছু কাজ হবে না, এখানে একটু ঠিক করে নে, কারণ সি থেকে সি প্লাস এইচ আমার এ থেকে সি কর, একটা একটা করে নে এ থেকে সি, আরেকটা কর না এ থেকে সি প্লাস এইচ তোর প্রথমটা, আমাকে তাহলে এখানে রাখতে হবে প্লাস এ থেকে সি, এটা কর, এই জিনিসটা কর, তাহলে সেই হিসাবে এটা কত আসলো? এটা এ থেকে সি প্লাস এইচই থাকলো, এটা মাইনাস করে এ থেকে সি আনতে হলো, দেখ বুঝলি কিনা, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমার সি থেকে সি প্লাস এইচ ছিল, আমি কি করলাম, এটার নিচে এ দিলাম, এটার উপরে এ দিলাম, তার মানে এটা তো কনভার্ট হয়ে গেল, সি থেকে সি প্লাস এইচই থাকলো, কিন্তু আমার ডেফিনেশনটার এফ ক্যাপিটাল এফ এর যে ডেফিনেশন সেখানে এ সবসময় নিচে আছে, তাই নিচে করার জন্য আমি এখানে একটা মাইনাস করে সিটাকে উপরে দিলাম, এটাকে নিচে দিলাম, ঠিক আছে? এবার হ্যাঁ। তাহলে হুইচ ইজ লেস ইকুয়াল টু, এদিকেও তাই এফ এক্স মানে এফ সি প্লাস এপসাইলন, আর এখানে হচ্ছে সি প্লাস এইচ মাইনাস সি, বোঝা গেছে? সি সি কেটে গেল, স্যার এই লাইনটা একবার পুরোটা দেখান। এই যে এখান থেকেও সি সি কাটবে, হয়েছে? হ্যাঁ স্যার। এরকম করাতে এটা জিনিসটা কি হচ্ছে, এখানে এখানে একটা এইচ থেকে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেল এইচ ইন্টু এফ সি মাইনাস এপসাইলন লেস দেন, বলবি আমাকে এটা
এটাকে নোটেশন দিয়ে কি লিখবো আর এটাকে নোটেশন দিয়ে কি লিখবো এটা বলতে হবে। এটাকে নোটেশন দিয়ে কি লিখবো আর এটাকে এবার কি লিখবো, দেখি বলতে পারিস নাকি। প্রথম থেকে কিন্তু করা হচ্ছে, শুধু এক্স এর জায়গায় সি প্লাস এইচ আছে, এক্স এর জায়গায় সি আছে ইন্টিগ্রেশনে। এখানে যদি এক্স থাকতো তাহলে সেটা কি, হ্যাঁ ঠিকই বলছিস, ক্যাপিটাল এফ, তাই তো, ক্যাপিটাল হ্যাঁ এফ হ্যাঁ সি প্লাস এইচ মাইনাস ক্যাপিটাল এফ সি, সি মাইনাস তাই তো। এখানে যদি এক্স থাকতো তাহলে আমরা করতাম হচ্ছে ক্যাপিটাল এফ এক্স, তাহলে সি প্লাস এইচ মানে ক্যাপিটাল সি প্লাস এইচ লেস দেন এইচ ইন্টু এফ সি প্লাস এপসাইলন। হলো এতটা? তাহলে দিস ইমপ্লাইজ এইচটাকে নিচে দিয়ে দে, তাহলে কত হলো, এফ সি মাইনাস এপসাইলন লেস দেন ক্যাপিটাল এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ লেস দেন এফ সি লেস দেন এফ সি প্লাস এপসাইলন। হয়েছে? এবার স্মল এফ সি গুলো মানে এফ সি গুলোকে আবার ওদিকে নিয়ে নে, তাহলে মাইনাস এপসাইলন লেস দেন ক্যাপিটাল এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। আর এফ সি যদি মাইনাস করি তাহলে এখান থেকে এখানে থাকবে না, এখানে থাকবে না, এই এফ সিটা মাইনাস হলো কোথায়, মাঝখানে। কারণ এখানেও এফ সি মাইনাস এটা থাকলো না, এখানে এফ সি মাইনাস এটা থাকলো না, আর এখানে এফ সি মাইনাস হয়ে স্মল এফ সি এখানে আসলো লেস দেন এপসাইলন। দেখা তো বোঝা গেছে কিনা। হয়েছে? এবার সেটাকে আমরা কি লিখতে পারি, দিস ইমপ্লাইজ এদিকে মাইনাস এপসাইলন রয়েছে, এদিকে প্লাস এপসাইলন রয়েছে, তাহলে আমরা পুরো জিনিসটাকে মড দিয়ে লিখতে পারি, তাই তো, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ মাইনাস স্মল এফ সি লেস দেন কত লিখবো, লেস দেন কত হবে, এপসাইলন লেস দেন এপসাইলন, ঠিক আছে, লেস দেন এপসাইলন। and these hold for all h belongs for all h belongs to 0 থেকে ডেল্টার মধ্যে যে কোনো h এর জন্য এটা হোল্ড করছে, 0 থেকে ডেল্টার মধ্যে যে কোনো h এর জন্য এটা হোল্ড করছে। তার মানে এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে h টেন্স টু 0 তে লিমিট h টেন্স টু 0 প্লাস h টেন্স টু 0 প্লাস, কারণ 0 থেকে ডেল্টা, ঠিক আছে, মাইনাস ডেল্টা থেকে 0 হলে তখন হচ্ছে 0 মাইনাস, h টেন্স টু 0 মাইনাস, আর 0 থেকে ডেল্টা হলে h টেন্স টু 0 প্লাস f অফ c প্লাস h মাইনাস f অফ c বাই h ইকুয়ালস টু আমরা fc লিখতে পারি সেটাকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কিসের ডেফিনিশন, h টেন্স টু 0 প্লাস fc প্লাস h f মাইনাস fc বাই h, এটা কিসের ডেফিনিশন, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনিশন না? এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনিশন, কারণ h টেন্স টু 0 প্লাস রয়েছে, ঠিক আছে। একটু থার্ড সেম জিনিস লাগবে, এগুলো আমি একটু আরেকবার নাহলে দেখে নিবি থার্ড সেমের খাতা। তো লিমিট h টেন্স টু 0 প্লাস f অফ c প্লাস h মাইনাস fc যখন করছি বাই h, তার মানে এটা তো আমাদের খুবই পরিচিত একটা ডেফিনিশন, তোর ক্লাস 11-12 ওই ডেফিনিশন থাকতো, ডেফিনিশন দিয়ে ডেরিভেটিভ করতে হতো, এক্সিস্ট করছি না দেখাতে বলতো। তো আর এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ সি পেলাম, আর এফ ড্যাশ সি করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এফ সি পেয়ে যাচ্ছি। এবার পুরো যে জিনিসটা করে গেলাম সেই জিনিসটাকে যদি আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য করি তখনও দেখবো আবার এফ সি পাচ্ছি। তাহলে আর এফ ড্যাশ সি এর ক্ষেত্রে এফ সি পেলাম, এল এফ ড্যাশের ক্ষেত্রে এফ সি পাবো, তাই এফ ড্যাশটাই এফ সি হয়ে যাবে, ক্যাপিটাল এফ ড্যাশটা স্মল এফ সি হয়ে যাবে। তার মানে সিটা যেহেতু আবার আরবিটারি পয়েন্ট নিয়েছি, তার মানে ক্যাপিটাল এফ ড্যাশ এক্স করলে স্মল এফ এফ এক্স হয়ে যাবে, সি এর জায়গায় যে কোনো একটা এক্স, যে কোনো এক্স এর জন্য জিনিসটা হোল্ড করবে। তাহলে এখানে লেখ again if
এটা কিন্তু সিমিলারলি করলে হবে না, এটা করে দেখাতে হবে। এগেন ইফ সি বিলংস টু, যদি এবার এ তে ওপেন করি বি তে ক্লোজ রাখি, এবার তোদেরকে বলতে হবে, এবার আমি লিখবো তোরা বলবি ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসগুলোকে। যা প্রথমটাতে লিখে গেছি প্রত্যেকটা মানে একটা লাইনও বেশি হবে না, একটা লাইনও কম হবে না, পুরো জিনিসটাই এটাই হবে, উল্টো উল্টো হবে। বল কি লিখবি? ইফ সি বিলংস টু ওপেন ইন্টারভেল মানে ওপেন এ ক্লোজড বি, ঠিক আছে? এপসাইলন চুজ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে লিখে রাখ সিন্স, এপসিলনটা আমি একবারই বলে দেবো ওখানে, আর এখানে নিচ্ছি না। সিন্স এফ ইজ কন্টিনিউয়াস on closed AB and C belongs to open A closed B, this implies F is continuous at C। এবার বল কি করবি? This implies corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists delta, আর নিচ্ছি না, ইটা নেই, ইটা greater than 0 such that delta একবার নেওয়া হয়ে গেছে, such that কিভাবে বল such that দিয়ে? fx minus fc mod of fx minus fc less than epsilon, যেখানে x belongs to c minus eta থেকে c। হুম, সি মাইনাস ইটাতে কিন্তু ওপেন হবে, তাই তো? এবং সাবসেট অফ প্রপার সাবসেট অফ এবি, এটা কিন্তু প্রপার সাবসেট অফ এবি, ঠিক আছে? অবভিয়াসলি প্রপার, বিকজ এখানে ওপেন এ রয়েছে আর এখানে ক্লোজড এ রয়েছে, এখানে অবভিয়াসলি বেশি পয়েন্ট আছে, তাই প্রপার সাবসেট বলতে পারি। তাহলে দিস ইমপ্লাইজ, বা এবার কি করবো, লেট, এবার একটা এইচ ধরতে হবে, তাই তো? এবার একটা এইচ ধরে নেবো, লেট 0 লেস দেন এইচ লেস দেন কত, ইটা, হয়েছে? এটা কিন্তু আবার ইটা থেকে 0 করে দিস না, 0 লেস দেন এইচ লেস দেন ইটাই হবে, পজিটিভই হবে। দেন mod of fx minus fc less than epsilon for all x belongs to কি লিখবি বল? for all x belongs to কি লিখবি? ওইটাই তো c minus close of c minus। হুম, h থেকে c সাবসেট অফ ab। এবার কি করবি, ভেঙে দিবি, তাই তো? এটাকে তো ভাঙাটা একবারই করে দিচ্ছি, সেটা হচ্ছে fc মাইনাস এপসিলন থেকে লেস দেন fx লেস দেন fc প্লাস এপসিলন চলে আসবে, যেটা যেমনি এসে গেল দিস ইমপ্লাইজ। এবার আমরা কি লিখতে পারবো, সেখান থেকে ইন্টিগ্রেশন করতে হবে। কত থেকে কতর মধ্যে ইন্টিগ্রেশন হবে? কত থেকে কতর মধ্যে ইন্টিগ্রেশন হবে? c থেকে c plus eta। না তো, এরকম হয়নি তো আগের বার কি হয়েছিল ঠিক করে দেখ। সি থেকে সি প্লাস এইচ হয়েছিল, এবার কত থেকে কতর মধ্যে হবে? সি থেকে সি প্লাস এইচ আগের বার হয়েছিল। লাস্ট লাইনেই অ্যান্সার আছে, কত থেকে কতর মধ্যে ইন্টিগ্রেশন হবে। ও c আর c minus h। হ্যাঁ, কিন্তু নিচে কে থাকবে? নিচে সি মাইনাস এইচ থাকবে, কারণ সি তো ওপরে c বড়। আর c। হুম, আগের বার সি প্লাস এইচ উপরে ছিল, আগের বার সি প্লাস এইচ উপরে ছিল, কারণ সিটা ছোট ছিল। স্যার ওটা মাইনাস হবে না? ও হ্যাঁ, মাইনাস।
তো এখানে সি এফ এক্স হবে ডিএক্স লেস দেন কত সি মাইনাস এইচ থেকে সি এফ এখানে ডিএক্স বলে ফেলে পর তো করতেই পারবি, ডিটেলস ক্যালকুলেশনের দরকার নেই, ডাইরেক্ট বল। ডাইরেক্ট থেকে আমরা লিখতে পারি, প্রথমটা ডিটেলসে দেখাবি, পরেরটা এত ডিটেলসে না দেখালেও চলবে। এটা করতে হবে এফ সি মাইনাস এপসাইলন নিজের মতো থাকবে, আর এখানে ইন্টিগ্রেশন হয়ে সি মাইনাস অফ সি প্লাস এইচ এসে যাবে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। আর এটা কি হবে বল, এটা কি হবে? এটা কত থাকবে এখানে, উপরে যেটা আছে সেটা আগে এফ সি মাইনাস এইচ লেস দেন, এখানে হচ্ছে এফ সি মাইনাস ইটা, সরি এফ সি মাইনাস এফ সি প্লাস এপসাইলন ইন্টু সি মাইনাস সি প্লাস এইচ হবে। সি সি এখানেও কাটবে, আগেও কেটে গেছিল, তাহলে সব ঠিকঠাক করে করলে এখানে পাবো হচ্ছে এফ সি মাইনাস এপসাইলন, এইচটাকে উঠে কিন্তু একবারে নিচে পাঠিয়ে দেবো, তাহলে এফ সি মাইনাস এইচ বাই এইচ লেস দেন, হয়েছে এতটা? হ্যালো, হ্যাঁ আচ্ছা, তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস এপসাইলন লেস দেন এফ সি মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই এইচ মাইনাস এফ সি লেস দেন এপসাইলন লেখা যাবে তো? কিন্তু প্রবলেম হচ্ছে এরকম কিন্তু কোনো ফর্মুলা আমাদের হয় না, এই যে যেটা লেখা হয়েছে এফ সি মাইনাস এইচ, এই জিনিস এরকম জিনিসের ফর্মুলা আমরা এখনো পর্যন্ত জানি না, এগুলো আছে, এগুলো তোর নিউমেরিক্যাল অ্যানালিসিসের সময় হয়, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফরওয়ার্ড ডিফারেন্স সেই সমস্ত ব্যাপার আছে, কিন্তু সেগুলো আমাদের এখন মাথা ঘামাবো না। আমরা যেগুলো করবো সেটা হচ্ছে এফ সি থেকে এফ সি মাইনাস এইচ এরকম টাইপের কিন্তু ডেরিভেটিভের ডেফিনিশনের আগে পাসনি, তাই জন্য আমরা যেটা করবো সেটাকে ঠিকঠাক করে নেবো, সাজিয়ে নেবো। সাজানোটার জন্য আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে লেট, অনেকেই করে না, এটা ডাইরেক্ট বলে দেয়, কিন্তু তা আমি এটা সাজিয়েই লিখছি এটা, এবং অবশ্যই করবি সেটা। এইচ ইকুয়ালস, ধর তুই কে ধরছিস, কে সামথিং একটা কে ধরে নে, কে ইকুয়ালস টু মাইনাস এইচ ধর, তাহলে কে যদি মাইনাস এইচ ধরে নিস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে জিরো লেস দেন এইচ লেস দেন ইটা ছিল, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ইটা লেস দেন কে লেস দেন জিরো, উল্টে যাবে ব্যাপারটা, কে এটা যেহেতু মাইনাস এইচ। ওকে, তাহলে কেটা যেহেতু আবার মাইনাস এইচ নিচ্ছিস, তাহলে এটা হয়ে গেল হচ্ছে এফ সি মাইনাস এফ অফ সি প্লাস কে মাইনাস কে, এইচ এর জায়গায় মাইনাস এফ সি যা আছে স্মল এফ সি, দেখ এটা লেখা যাবে কিনা, কে যদি মাইনাস এইচ ধরি তাহলে এটা লেখা যাবে কিনা বল আগে, ঠিক আছে? এইচ এর জায়গায় মাইনাস কে বসিয়ে দিলাম, আর এখানেও মাইনাস এইচ ছিল সেটা প্লাস কে করে দিলাম, আর কোনো চেঞ্জ হয়নি, কিন্তু তাতেও ডেফিনিশনটা ঠিক আসেনি, কারণ এফ সি পরে থাকে, আগে নয়, আগে এরকম জিনিসটা থাকে, তাই নিচের মাইনাস দিয়ে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো অসুবিধা নেই তার জন্য। বেশ, এবার একদম ফর্মে চলে এসছে। এবার যদি মড দিয়ে লিখি, তাহলে মড অফ সি প্লাস কে মাইনাস এফ সি বাই কে মাইনাস স্মল এফ সি লেস দেন কত এপসাইলন, and this hold
for all k belongs to মাইনাস থিটা কমা 0। তাহলে মাইনাস থিটা আমি তখনই বলছিলাম যখন লেফট হ্যান্ডের সময় মাইনাস ডেল্টা থেকে 0, রাইট হ্যান্ডের সময় 0 থেকে ডেল্টা। তো এখানে মাইনাস থিটা থেকে 0 এসছে। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট k tends to 0 minus f of c plus k minus fc by k, সেটা কত হবে? fc হবে। ঠিক আছে, সেটা কত হয়ে যাবে? fc হয়ে যাবে ডেফিনিশন অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ, এটা আবার হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ডেফিনিশন। তাহলে এল অফ এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ সি। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? দেয়ারফর আগে পেলাম হচ্ছে আর এফ ড্যাশ সি, আর ক্যাপিটাল এফ ড্যাশ সি ইকুয়ালস টু, এখানে আবার পেলাম এল ক্যাপিটাল এফ ড্যাশ সি, আবার সেটা পাচ্ছে হচ্ছে স্মল এফ সি। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ সি, এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ সি পেলাম। দেখ বোঝা গেল কিনা এতটা? হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে সিন্স c belongs to closed interval ab is arbitrary and capital F is differentiable at c, ডিফারেন্সিয়েবল হয়েছে বলে তো f ড্যাশ c এর কোনো একটা ভ্যালু fc পেয়েছি। ডিফারেন্সিয়েবল না হলে সেটা পেতাম না। তো f is differentiable at c and f dash c equals to f small fc। তাহলে c টা আরবিটারি পয়েন্ট ক্লোজড ইন্টারভ্যাল ab এবং সেখানে সেটা ডিফারেন্সিয়েবল হয়েছে ক্যাপিটাল f টা, এবং f dash c equals to fc পেয়েছি। তার মানে সেটা থেকে এইটাই কনক্লুশন করা যাবে যে ক্যাপিটাল F ইজ ডিফারেন্সিয়েবল। তোমরা যে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাহলে ডিফারেন্স যে কোনো পয়েন্টে মানে ক্লোজড ইন্টারভ্যাল ab তে ডিফারেন্সিয়েবল। তাহলে f ইজ ডিফারেন্সিয়েবল অন ক্লোজড ইন্টারভ্যাল ab, এন্ড c এর জন্য যে জিনিসটা হোল্ড করে সেটা যে কোনো মানে ab এর মধ্যে থাকা যে কোনো পয়েন্টের জন্যই হোল্ড করবে। এন্ড f ড্যাশ x ইকুয়ালস টু স্মল fx ফর অল x বিলংস টু ক্লোজড ab। বোঝা গেছে? এই প্রুফটা কিন্তু ভালো করে প্র্যাকটিস রাখতে হবে। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর একটা অঙ্ক দেয় এরকম টাইপের। তো এটা যখন বললাম তাহলে এর সঙ্গে একটা ডেফিনিশন আমাদের জেনে রাখতে হবে এখানে। সেটা হচ্ছে এই ডেরিভেটিভ করলে যে এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ করলে এফ এক্স টা পাচ্ছি, এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ করলে এফ এক্স টা পাচ্ছি। তো সেই স্মল এফটাকে আমরা বলবো হচ্ছে, নাম দেবো হচ্ছে মানে তোর প্রিমিটিভ, প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ, প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ। কি বলা হবে স্মল এফটাকে? প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ। ক্যাপিটাল এফটা যেমন এখানে ডেফিনাইট ইন্টিগ্রাল হলো, ক্যাপিটাল এফটা ইন্টিগ্রালকে বোঝাচ্ছে, স্মল এফটা এটার তোর অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভকে বোঝাবে। ঠিক আছে, তো এখানে একটু লিখে রাখ একটা ডেফিনেশন। ডেফিনেশনটা হচ্ছে প্রিমিটিভ বলে। হয়েছে?
তাহলে এখানে লিখ let f from closed interval ab to r be a function f from closed interval ab to r be a function হয়েছে ফুল স্টপ দিয়ে লিখ a function phi from f টা একটা ফাংশন, এবার ফাইটার কথা বলছি। phi from closed interval ab to r, phi মানে হচ্ছে এখানে f এর মতো কাজ করবে, ক্যাপিটাল f টার মতো। phi from closed interval ab to r is said to be is said to be is said to be an antiderivative or primitive is said to be an antiderivative or primitive of small f is said to be an antiderivative or primitive of small f if ওই বললাম f এ ক্যাপিটাল f এর মতো কাজ, if phi is differentiable হতে হবে phi-টাকে, differentiable on closed interval ab, and phi এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে fx পেতে হবে। phi dash x equal to fx for all x belongs to I না মানে closed interval ab। হয়েছে, স্মল f টা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল ab থেকে আর একটা ফাংশন, তো এবং ফাইটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল ab থেকে আর এ ডিফাইন করা আরো একটা ফাংশন, যেটাকে আমরা প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ বলবো। যদি ফাই ড্যাশের ডেরিভেটিভ করলে এফএক্স পাই, ঠিক আছে, ফাই ড্যাশের ডেরিভেটিভ করলে যদি এফএক্স পাই, তাহলে এফএক্স এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ফাই, এফএক্স এর যে অ্যান্টি ডেরিভেটিভ সেটা হচ্ছে ফাই, ঠিক আছে। অ্যান্টি ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন, ব্যাপারটা এরকম ভাবে উল্টো করে ভাব। ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু যদি এফএক্স হয়, ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু যদি এফএক্স হয়, তার মানে ফাই এর ডেরিভেটিভ হচ্ছে এফএক্স, ফাই এর ডেরিভেটিভ হচ্ছে এফএক্স, তাহলে এফএক্স এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ফাই এক্স, এফএক্স এর যে অ্যান্টি ডেরিভেটিভ সেটা হচ্ছে ফাই এক্স, অর্থাৎ ফাই এক্স মানে ব্যাপারটা এরকম, ফাই এক্স মানে হচ্ছে এফএক্স এর ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে, অ্যান্টি ডেরিভেটিভ, বোঝা গেছে? তাহলে কাকে কিরকম নাম দেওয়া হলো, ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এফএক্স হলে ফাইটাই হচ্ছে প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। হয়েছে এতটা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এখানে একটা লেখ, তাহলে প্রিমিটিভ যখনই করলাম, এখানে একটা কথা আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এখানে কিছু রিমার্ক করে রাখ, যার মধ্যে 1 নম্বর দিয়ে লেখ। আচ্ছা, ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে স্মল এফ এক্স, ঠিক আছে, ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু স্মল এফ এক্স, আচ্ছা এরকম দরকার নেই, তার মানে ডিডি এক্স অফ
ফাই এক্স করলে আমরা পাচ্ছি হচ্ছে স্মল এফ এক্স, বলতে পারি এটা বলা যাবে তো? হ্যাঁ স্যার। তো এরকম যদি হয় তাহলে আবার ডিডি এক্স অফ ফাই এক্স প্লাস সি করলে কত হবে বল দেখি? ডিডি এক্স অফ ফাই এক্স দিতে হবে প্লাস 0, দেখ এটা হবে কিনা। এটার জন্য ডিডি এক্স অফ ফাই এক্স আর সিটা হচ্ছে 0 ডেরিভেটিভ করে, তার মানে কি পেলাম, আবার এফ এক্সই পেলাম। তাহলে এটুকুনি বুঝতে পারছি যে ফাই ড্যাশ এক্স করলে যেমন এফ এক্স পাচ্ছি, এটা কখন পাচ্ছি, যখন ফাইটা প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ। স্মল এফ এর প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ যদি ফাই হয় তাহলে ফাই ড্যাশ এক্স করলে এফ এক্স পাচ্ছি। কিন্তু আবার যদি ফাই ড্যাশ এক্স করলে এফ এক্স পাই, সেখান থেকে আবার দেখতে পাচ্ছি যে কোনো কনস্ট্যান্ট সেখানে অ্যাড করে দিলে তাতেও কিন্তু এফ এক্সই পাচ্ছি ডেরিভেটিভ করলে। তার মানে এইটা কনক্লুশন ড্র করা যায় যে ফাই ড্যাশ এক্স করে যখন এফ এক্স পাচ্ছি এবং তার সঙ্গে কোনো কনস্ট্যান্ট যোগ করে ডেরিভেটিভ করলেও এফ এক্স পাচ্ছি, তাহলে ফাই যদি প্রিমিটিভ হয় তাহলে ফাই প্লাস সি সেটাও কিন্তু প্রিমিটিভ হবে, এটা বলা যাবে তো? হ্যাঁ স্যার। এবং ওই জন্যই এতদিন যখন ক্লাস 12 ইন্টিগ্রেশন করতিস কোনো কিছু এফ এক্স ডিএক্স, তার জন্য একটা কনস্ট্যান্টকে লিখতিস, যা হতো তার সঙ্গে সিটা লিখতিস। ওখানে যা যা করছিস তার লজিকগুলো এখন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই কনস্ট্যান্টটা কি করে আসতো, এই জন্যই যে ফাইটা যদি প্রিমিটিভ হয় ফাই প্লাস সিটাও প্রিমিটিভ, তাই যে কোনো একটা কনস্ট্যান্ট যোগ করে দিলে সেটাও প্রিমিটিভ হতে পারে ফাই এর সাথে। তাই জন্য আমরা অ্যান্সার যখন লিখবো তখন ফাই প্লাস সি করে লেখা হয়েছে, ঠিক আছে? তখন জাস্ট বলে রাখতো যে লিখে দিবি একটা করে সি ইনডেফিনাইট এলে, অ্যাকচুয়ালি সেটা প্রিমিটিভ হয় বলেই লেখা হয়। তাহলে এখানে লিখে রাখতে হলে therefore if phi is a primitive of f, then phi plus c is also a primitive of f, ঠিক আছে? where c is any arbitrary constant. c is স্যার any তার arbitrary, মানে বল। সি না লিখলেও তো কোনো সেরকম কোনো ফারাক পড়বে না। না, ফারাক তো পড়বে। সি না দিলে ফারাকটা হচ্ছে আমি সিটাকে 0 ধরে নিচ্ছি, সিটাকে আমি 0 ধরে অ্যান্সারটা লিখছি সি, কিন্তু সিটা 0 হতে পারে নন 0 হতে পারে, তো সেক্ষেত্রে সেটা তো আমি জানি না, ওই জন্য আমরা কি করছি, অ্যান্সার লেখার সময় সিটা প্লাস করে লিখে দিচ্ছি, যাতে সিটা 0 হলে ফাইভ পাবো, আর যদি সিটা নন 0 কিছু হয় তাহলে ফাইভ মাইনাস যা খুশি হোক একটা পাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝবি, যখন আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রালটা করছি, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন এক্স ডিএক্স দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা লিখে দিলাম যদি শুধু এক্স স্কোয়ার বাই টু হয়, এক্স স্কোয়ার বাই টু হয়, তার মানে আমাকে দেখতে হবে এই অ্যান্সারটা কি, যে এটার ডেরিভেটিভ, এটা এক্স এর ইন্টিগ্রেশন করে এটা পাচ্ছি, মানে এটার ডেরিভেটিভ করলে আমরা এক্স পাচ্ছি কিনা দেখতে হবে, ভিতরটা পাচ্ছি কিনা দেখতে হবে অ্যান্সারের ডেরিভেটিভ করলে। তো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু 2x বাই টু, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স পাচ্ছি, তার মানে সঠিক এক্স স্কোয়ার বাই টুটা অবভিয়াসলি একটা অ্যান্সার, কিন্তু একটা অ্যান্সার, একমাত্র অ্যান্সার নয়। আবার কারণ একমাত্র অ্যান্সার নয়, কারণ কি, ডিডি এক্স অফ যদি আমি এক্স স্কোয়ার বাই টু প্লাস 100 করি, তাতেও কিন্তু আমি এক্সই পাচ্ছি তো, হ্যাঁ 1000 করি তাতেও পাচ্ছি, 1000 টু দি পাওয়ার 1000 করবো তাতেও পাবো। তাহলে এই যে ব্যাপারগুলো, তাতেও যে আমি এক্সট্রা পাচ্ছি, সেই অ্যান্সারগুলো কে দেবে, সেই অ্যান্সারটা আমাকে দেবে হচ্ছে সিটা যেরকম দিয়ে ওরকম, ওই কারণে বলা আছে সিটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তার থেকেও ভালো কথা হচ্ছে সিটা হচ্ছে যে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট, অর্থাৎ আরবিটারি রিয়েল নাম্বার। এটা হচ্ছে মেন প্রিমিটিভ, সেই প্রিমিটিভের থেকে সঙ্গে যদি যে কোনো কনস্ট্যান্ট যোগ করি সেটাও একটা প্রিমিটিভ। তাই সিটা অবভিয়াসলি অ্যান্সারে না লিখলে কমপ্লিট সলিউশনটা পাবো না, একটা সিঙ্গেল সলিউশন পেলাম, একটা মাত্র সলিউশন বলা হলো সেখান থেকে, পুরো যে সেট অফ সলিউশন, যত সলিউশন সম্ভব সবটা বলা হবে কি জাস্ট একটা প্লাস সি এর উপর ডিপেন্ড করে।
সি এর বিভিন্ন ভ্যালু পরিবর্তন করলে একটা প্রিমিটিভ পেতে থাকবো। ওই জন্য সিটা অবভিয়াসলি ভাইটাল। মানে প্রথম আছে। থেকে আমরা সিটাকে জিরো হিসেবে কনসিডার করে নামবো, দিয়ে মানে অ্যান্সারে গিয়ে সিটা লিখতে হবে। অ্যান্সারে গিয়ে সিটা লিখতে হবে। মোট কথা যেখানে তুই ইন্টিগ্রেশন সাইন উঠাবি সেখানেই সিটা লিখে দিতে হবে। তাই করেছিলি তোরা 12-এ, যে যখনই ইন্টিগ্রেশন সাইনটা উঠেছে ইন্টিগ্রেশন করেছিস তখনই সিটা লিখতে হয়েছে, সেই লাইন থেকে সিটা কন্টিনিউ করতে হয়েছে। ঠিক আছে, লাস্টে সব করে আসার পর লাস্টে উঠ করে লিখলে হবে না, যেখানেই তোর ইন্টিগ্রেশন সাইনটা উঠে যাবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে, সেখান থেকেই সিটা কন্টিনিউ হতে শুরু করবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার ডেফিনাইটের ক্ষেত্রে কি হয়, সিটা কেটে যায়, ডেফিনাইটের সময় এই সিটা কেটে যাবে। ঠিক আছে, ডেফিনাইটের সময় সিটা কেটে গিয়ে আর সিটা থাকে না। হয়েছে? ডেফিনাইটলি যখনই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবে, একবার আপার লিমিটে সিটা আসবে, একবার মাইনাস করে লোয়ার লিমিটে আবার সিটা আসবে, তাই প্লাস সি মাইনাস সি কেটে গিয়ে সিটা থাকে না আনসারে। তাই তো? তাহলে হয়েছে এতটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার লিখ। দু নম্বর দিয়ে, if small f is continuous, small f is continuous on লিখে রাখ, on closed interval ab, then it has a primitive, then it has a primitive। হয়েছে? এর একটা প্রিমিটিভ থাকবে, একটা মানে স্মল এফ যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, স্মল এফ যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে তার প্রিমিটিভ থাকতে বাধ্য, মানে কন্টিনিউয়াস অবভিয়াসলি রিমান ইন্টিগ্রেবল ফাংশন। সেই প্রিমিটিভটা কে হবে আমাকে বল। এফটা কন্টিনিউয়াস ফাংশন হলে তার প্রিমিটিভটা কে হবে? অলরেডি গণনা হয়ে গেছে আজকের ক্লাসে। স্মল এফ কন্টিনিউয়াস ফাংশন হলে তার প্রিমিটিভ কে হবে? একটু আগের জিনিসগুলো ভাব, আগে কি কি থিওরেম করলাম, তাহলেই বুঝতে পারবি। আগে কি কি থিওরেম করেছি সেটা দেখলেই বুঝতে পারবি। হ্যালো, স্মল এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার প্রিমিটিভ, কি বলছিস আরেকবার বল। ব্লক লেটারের এফ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। স্মল এফ কন্টিনিউয়াস হলে ক্যাপিটাল এফটাই তার প্রিমিটিভ, কারণ আমরা একটু আগে পড়েছি যদি স্মল এফ কন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল এফ অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল, ক্যাপিটাল এফ অর্থাৎ সেই ডেফিনাইট ইন্টিগ্রালটা কিন্তু ডিফারেন্সিয়েবল হবে, এবং সেই ডিফারেন্সিয়েবলের ভ্যালুটা স্মল এফ এর সঙ্গে সমান হবে। অর্থাৎ ব্যাপারটা তো এরকমই হয়ে গেল, ওখানে আমরা পড়েছি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু স্মল এফ এক্স, প্রমাণ করে ফেলেছি অলরেডি। আর আবার এখন প্রিমিটিভের ডেফিনিশন শুনছি যে ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ এক্স। ব্যাপারটাতে কি হলো, তেমন এটা তো ফাই ড্যাশের কন্ডিশন স্যাটিসফাই করছে ক্যাপিটাল এফটা, তাহলে ক্যাপিটাল এফটাই হচ্ছে স্মল এফ এর প্রিমিটিভ। কিন্তু তার জন্য কিন্তু স্মল এফটাই কন্টিনিউয়াস হতে হয়েছিল থিওরামে। আবার কেটে আরেকবার লিখলাম, নতুন করে অ্যাড করলাম কন্টিনিউটিটা। তো সেটাই বলছে যে স্মল এফ কন্টিনিউয়াস হয় তাহলে তার প্রিমিটিভ আছেই, তার মানে আছে মানে বোঝা গেছে যে কোনটা হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে এখানে লিখে রাখ, ইফ স্মল এফ ইজ continuous then the definite integral capital F, then the definite integral capital F from closed interval ab to r
ডিফাইন বি লিখতে হবে না, শুধু ডিফাইন লেখ। ডিফাইন বাই fx equals to a থেকে x ftdt for all x belongs to closed interval ab is differentiable. কে differentiable? f টা differentiable on closed interval ab and capital Fx equals f dash x, capital F dash x is equals to small fx for all x belongs to closed interval ab. This implies capital F is a primitive, কারণ একাধিক প্রিমিটিভ থাকতে পারে, তাই ক্যাপিটাল F is a primitive or antiderivative of small f কিন্তু প্রবলেম একটা আছে, পরীক্ষার সময় মাঝে মধ্যে যে জিনিসটা করে লিখে দেয় যে স্মল এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার একটা প্রিমিটিভ আছে, 5 নম্বর দিয়ে দেয় হুট করে, 4 নম্বর 5 নম্বর দিয়ে দেয়, সেক্ষেত্রে কি করবি? স্মল এফ তখন কি করতে ওটার হবে? প্রুফটা দেখাতে হবে, মানে এফ ইজ প্রিমিটিভ অর এটা। শুধুমাত্র এই যে প্রুফটা আমরা আগে করে ফেলেছি অলরেডি, সেটার প্রুফটা করে দেখাতে হবে। পুরো প্রুফটা করার পর যা লিখলাম সেটাকে লাস্টে কনক্লুশনে লিখতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? এটা করতে হবে যদি নাম্বার বেশি থাকে, আর যদি 1 নম্বর 2 নম্বর থাকে তো সেক্ষেত্রে এইটুকুনি লিখলেই হবে, কারণ ও যা প্রুফ 2 নম্বরে তো আর করা যাবে না, সেটাকে ইয়ে করতে হবে। 5 নম্বর যদি অনেক সময় আগের, তার মানে আগের যে জিনিসটা সেটাই কিন্তু এই স্টেটমেন্টটাকে অন্যভাবেও বলা যায় যে এফ এর প্রিমিটিভ আছে, স্মল এফ এর প্রিমিটিভ আছে, সেক্ষেত্রে কিন্তু ওইটাই দেখাতে হবে, যা প্রমাণটা করা আছে সেটাই দেখাতে হবে, এটাই দেখাতে হবে, তাই তো? কারণ এটাই তো প্রিমিটিভের ডেফিনেশন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে এখানে যেটা বলছে, ঠিক আছে, একদম সব রকম ভাবে তৈরি থাকে এই জায়গাটা খুব ভাইটাল একটা কোশ্চেন রিমানের, যে এখানে একটু আগে বললাম যে এফটা কন্টিনিউয়াস হলে তার প্রিমিটিভ থাকবেই, এফটা কন্টিনিউয়াস ফাংশন হলে তার প্রিমিটিভ থাকবেই, কিন্তু আমি জিজ্ঞাসা করছি যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কি প্রিমিটিভ থাকবে না? এফটা কন্টিনিউয়াস হলে প্রিমিটিভ থাকবে, তার মানে কি এটা যে এফটা কন্টিনিউয়াস না হলে প্রিমিটিভ থাকবে না? ধর ব্যাপারটা এরকম, আমি যদি শুধুমাত্র এইটুকুনি বলি এ কলেজে গেলে বি কলেজে যাবে, এ যদি কলেজে যায় তবে বিটা কলেজে যাবে, কিন্তু এ কলেজে না গেলে যে বি কলেজে যাবে না এরকম কোনো কথা আছে? না। ঠিক আছে, আমরা ম্যাথামেটিক্সে কিন্তু বেশি ভাববো না, বেশি ভাবলে ভুল ভাববো, বেশি ভাবলেই ভুল হয়ে যাবে, আমরা যেটুকুনি কথা বলা আছে তার বাইরে কিচ্ছু এক্সট্রা ভাবতে পারবো না ম্যাথামেটিক্সে। আমাকে যদি কেউ বলে দেয় যে এ কলেজে গেলে বি কলেজে যাবে, আমি শুধু সেটুকুনি ভাবতে পারবো এই গেলে বি যাবে, ঠিক আছে? আমরা এটা কখনোই ধরে নিতে পারবো না যে এ না গেলে বি যাবে না, ঠিক আছে? এরকম কিন্তু হবে না, আমরা যেটুকুনি কথা বলা থাকবে ঠিক সেটাকেই ফোকাস করতে পারবো, তার বাইরে কি সবকিছু হতে পারে, যেটা বলা থাকবে সেটাই শুধু হবে না বা হবে, তার বাইরে সবকিছু চলবে, ঠিক আছে? একটার উপর ডিপেন্ড করে একটা ধরে নিতে পারি না এভাবে। তার মানে এটাই বলতে চাইছি যে এফটা কন্টিনিউয়াস হলে প্রিমিটিভ থাকবেই, কিন্তু এফটা কন্টিনিউয়াস না হলে প্রিমিটিভ থাকবে না এরকম কোনো কথা নেই, এফটা কন্টিনিউয়াস না হলেও প্রিমিটিভ থাকবে, এরকম ধরনের খুঁটিয়ে কোয়েশ্চেন হয় পরীক্ষাতে, সেরকম উদাহরণ দিতে বলবে সেক্ষেত্রে। তাহলে তার মানে কন্টিনিউটিটা এক্ষেত্রে কিন্তু নেসেসারি ব্যাপার নয়, কন্টিনিউটিটা কিন্তু নেসেসারি নয়,
স্মল এফ এর প্রিমিটিভ থাকার জন্য তার কন্টিনিউটিটা নেসেসারি নয়, কারণ কন্টিনিউটি না থাকলেও বলছে প্রিমিটিভ থাকতে পারে, কিন্তু সেটা কিছু স্পেশাল কেসে, কিন্তু কন্টিনিউয়াস হলে থাকবেই, এটা গ্যারান্টেড। কিন্তু কন্টিনিউয়াস না হলে থাকতেও পারে, নাও থাকতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে লিখে রাখ আরেকটা রিমার্ক। 3 নম্বর হবে বোধহয়। এখানটা লিখতে পারিস যে দি কন্টিনিউটি of f on closed interval ab is not necessary for existence of a primitive of f। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম, এফটা যদি কন্টিনিউয়াস নাও হয় তাতেও প্রিমিটিভ থাকতে পারে। এফ কন্টিনিউটিটা নেসেসারি ব্যাপার নয় প্রিমিটিভ থাকার জন্য, যেটা থাকলেও কন্টিনিউটি থাকলে প্রিমিটিভ থাকবেই, কিন্তু যদি না থাকে তাতেও থাকতে পারে। তার মানে কন্টিনিউটি ব্যাপারটা অনলি এ সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি কন্ডিশন কিন্তু নয়। নেসেসারি মানে হচ্ছে নেসেসিটি, নেসেসিটি থেকে নেসেসারি যে ব্যাপারটা, সেটা মানে হচ্ছে হতেই হবে, প্রিমিটিভ থাকার জন্য কন্টিনিউয়াস হতেই হবে, তবে গিয়ে সেটা নেসেসারি। ঠিক আছে, আর কন্টিনিউয়াস হলে প্রিমিটিভ থাকবে, এটা একটা জাস্ট সাফিসিয়েন্ট ব্যাপার, যে কন্টিনিউয়াস হয়েছে মানে তার প্রিমিটিভ আছে, কিন্তু নেসেসারি তখনই হবে যে কন্টিনিউয়াস না হলে প্রিমিটিভ থাকবেই না, তবে সেটা নেসেসারি ব্যাপার হলো। যে প্রিমিটিভ থাকার জন্য একদম কন্টিনিউটা নেসেসারি, একদম প্রয়োজনীয় ওটা, ওটা ছাড়া প্রিমিটিভ থাকতেই পারে না, তবে সেটা নেসেসারি ব্যাপার হলো। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার জন্য উদাহরণ দিতে হবে, এরকম কেসে উদাহরণ দিতে হয়। এগুলো তার প্রমাণ করা যায় না, কারণ এটা হতেও পারে না কন্টিনিউয়াস, হলে প্রমাণ করা যাবে, না হলে প্রমাণ করা যাবে না, সেটাকে জাস্ট উদাহরণ দিতে হবে। তাহলে একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে এখানে ফর এক্সাম্পল লেট এফ ফ্রম -1 থেকে 1, যেহেতু উদাহরণ দিচ্ছি কোনো এবি নিচ্ছি না, পার্টিকুলার ইন্টারভেল নিয়ে নিচ্ছে একটা কোনো স্পেসিফিক। be defined by উদাহরণটা একটু মনে রাখবি, fx equals to 2x sin 1 by x minus cos 1 by x। যেহেতু x নিচে রয়েছে তাই আমি এটা x not equal to 0 এর জন্য ডিফাইন করছি, তো এখানে আনডিফাইন হয়ে যাবে, নিচে x আছে, আর 0 if x equals to 0। ঠিক আছে, তো এখানে দেখবো যে f টা কন্টিনিউয়াস কিনা। f টা কিন্তু কন্টিনিউয়াস এখানে নয় অবভিয়াসলি, বিকজ f টা কন্টিনিউয়াস নয়, কারণ আমি যদি x equal to 0 বসাই, x equal to 0 বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলে আসবে সেখানে একটা, বা এখানে একটা ডিসকন্টিনিউটি চলে আসছে 2x sin 1 by x cos 1 by x। তাহলে এখানটা লিখে রাখ, if is not continuous, if is not
continuous on closed interval, continuous at 0, hence কোন একটা সেটের মধ্যে কন্টিনিউয়াস হতে গেলে সব পয়েন্টে কন্টিনিউয়াস হতে হয়। একটা পয়েন্টে কন্টিনিউয়াস নয় মানেই, একটা পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না মানেই ফাংশনটা, আমি বলবো গোটা ইন্টারভেলের উপর যখন কন্টিনিউটির প্রশ্ন আসবে তখন সেখানেও কন্টিনিউয়াস নয়। হেন্স if is not continuous on closed interval -1 থেকে 1, কারণ একটা পয়েন্টে নয় মানেই সে গোটা ইন্টারভেলের উপর তাকে কন্টিনিউয়াস বলা যাবে না, অন্য জায়গায় হোক না তাতে কোনো অসুবিধা নেই, সব জায়গায় হতে হবে কন্টিনিউয়াস। অন এই সেট অন -1 থেকে 1 এফটা কন্টিনিউয়াস বলার জন্য এফ এর ওই ইন্টারভেলের সব পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে, একটা পয়েন্টেও যদি না হয় তাতে ওখানে বলা যাবে না কন্টিনিউয়াস। তার মানে এই নয় যে অন্য পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস নয়, অন্য পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস, কিন্তু একটাতে নয় বলে অন দিস সেটা বলা যাবে না। এবার দেখবো তার প্রিমিটিভ আছে কিনা। লেট phi from -1 থেকে 1 to r be defined by, এটা কিন্তু একটু মনে না রাখলেও হবে না এই উদাহরণগুলো। ডিফাইন্ড বাই phi x টা আমি এমন ভাবে ধরছি যার ডেরিভেটিভ করলে যাতে উপরটা আসে, তবে তো ফাইটাকে প্রিমিটিভ বলতে পারবো। এটা ব্যাকে ভেবে ভাবা হয়েছে এর ব্যাপারটাকে। phi x টাকে এমন ভাবে ধরা হবে যাতে তার ডেরিভেটিভ করলে উপরের জিনিসটা আসে। তাহলে phi x ইকুয়াল টু, কেউ বলতে পারবি phi x টাকে কি ধরলে তার ডেরিভেটিভ করলে এটা আসবে, কোন ফাংশনের ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসে? phi x টাকে কিভাবে ধরা হলে এটা আসতে পারে? দেখতো আমি যদি এরকম ধরি, এখানে x স্কোয়ার sin 1/x যদি ধরা হয়, x স্কোয়ার sin 1/x, যেখানে x টা ধর নন জিরো, আর জিরো যখন x টা জিরো, তো জিরোতে ডেরিভেটিভ করে আমি যা পাওয়ার পাবো জিরোই পাবো, কিন্তু ওদিকে তোর x টা নন জিরোর জন্য x স্কোয়ার sin 1/x করা আছে, ঠিক আছে? তাহলে দেয়ার ফোর phi dash x যদি করি, দেয়ার ফোর ফর x not equals to 0 phi dash x করলে কত আসবে? এটা ডেরিভেটিভ করলে 2x sin 1/x যা আছে থাকলো, আরেকবার হচ্ছে x স্কোয়ার যা আছে থাকলো, প্লাস দিয়ে সাইনের জন্য cos 1/x, আবার 1/x এর একবার ডেরিভেটিভ চেন টুলের জন্য -1/x স্কোয়ার, তাই তো? এবং এই x স্কোয়ার দুটো কেটে যাবে, কেটে কি পড়ে থাকবে? phi dash x equals to 2x sin 1/x minus cos 1/x, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে x নন জিরোর জন্য এটা হলো, আর x জিরোর জন্য কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারি না জিরোর ডেরিভেটিভ করে, আমাকে এটা জিরোতে যেহেতু ব্রেকিং রয়েছে এখানে একটা, এখানে নন জিরো জিরো, জিরোতে একটা ব্রেকিং করা আছে জিরোর জন্যই, তাই জিরোটা ডেফিনিশন দিয়েই বলতে হয়, জিরোটা সেক্ষেত্রে ডেফিনিশন দিয়েই আমাদের বলতে হবে। তাহলে নাও ডেফিনিশন কিছুই না, লিমিট h টেন্ডস টু 0, কি আছে? phi অফ 0 প্লাস h মাইনাস phi 0 বাই h, এটা যদি এক্সিস্ট করে তাহলেই হবে। লিমিট h টেন্ডস টু 0 phi h, এটা মানে কত? phi h টা কত? h স্কোয়ার sin 1/h, h স্কোয়ার, আর phi 0 টা তো 0ই বাই h, তো মানে এটা যদি কেটে দিই তাহলে পড়ে থাকছে লিমিট h টেন্ডস টু 0, এটার ভ্যালু কত হবে বল? এটার ভ্যালু কত হবে? লিমিটটা এক্সিস্ট করবে কি করবে না? আর করলে ভ্যালু কত হবে?
এক্সিস্ট করবে না তো। এক্সিস্ট অ্যাকচুয়ালি তুই যেটা দেখে বললি সেটা হচ্ছে 1/h আছে বলে, কিন্তু 1 শুধু যদি সাইন 1/h থাকতো তাহলে এক্সিস্ট করতো না সত্যি, কিন্তু আগে একটা এইচ থাকার দরুন গুণ অবস্থায় সেটাকে এক্সিস্টেন্স দিয়ে দেবে সেটাকে, এই এইচ টাকাটার জন্য সেটা হচ্ছে, এইচের জন্য। এইচটা না থাকলে হতো না, ঠিক আছে? এইচটা থাকার দরুন লিমিটটা এক্সিস্ট করবে এবং তার ভ্যালু 0 হবে। কেন 0 হবে? কারণ এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, যদি শুধু সাইন 1/h হতো তাহলে সত্যি সেটা এক্সিস্ট করতো না, কিন্তু এটা করবে। তার সাথে আমি লিখে দিচ্ছি, এত ডিটেলসে লেখা থাকবে না, এগুলো উল্লেখ করতে পারলে খাতার মানটাই বাড়বে। যেমন ধর, সেটা হচ্ছে সিন্স, সবসময় মাথায় রাখবি যে আমরা আনডিফাইনের কেস ভাববোই না যদি এরকম হয় কখনো যে একটা বাউন্ডেড ফাংশন রয়েছে এবং আরেকজনের লিমিট 0 আছে। একটা প্রোডাক্ট জিনিসের লিমিট h টেন্ডস টু 0 তে বার করছি, তো সেক্ষেত্রে যদি একজন বাউন্ডেড হয় আর একজনের লিমিট 0 তে যায়, তো আমার টোটাল 0 তেই যাবে সেটা। সিন্স sin 1/h is bounded, সাইনের যাই ভ্যালু হোক না কেন 1/h আর যে যত বাই এইচ হোক না কেন সেটা -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাহলে sin 1/h is always bounded, তাই তো? and হ্যাঁ আর এই এইচটা h টেন্ডস টু 0 তে এইচটা কোথায় যাবে? 0ই তো হবে। তাহলে সবসময় মাথায় রাখবি দুটো প্রোডাক্ট থাকলে একজনের লিমিট 0 তে যাচ্ছে, একজন যদি বাউন্ডেড থাকে তার মানে প্রোডাক্টটা 0 তে, টোটাল গুণফলটা 0 হবে। এটা সেই সিকোয়েন্স আমল থেকে পড়ে আসতে হচ্ছে, সেকেন্ড সেম থেকে সবসময় এটা হবে। একজনের লিমিট 0 আর একজন বাউন্ডেড, সেক্ষেত্রে প্রোডাক্টটা সবসময় 0। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এখানে আমরা যেটা করতে পারছি, যেটা 0 হয়ে গেল, তাহলে দেওয়ার 4, তাহলে এখানে ফাই ড্যাশ 0 এটা এক্সিস্ট করলো 0 হলে, তার মানে ফাই ড্যাশ 0টা হচ্ছে 0, যেটা কিনা আবার f0 এর সঙ্গে সমান, f0টাও 0। তাহলে দেওয়ার 4 ফাই ড্যাশ x ইজ ইকুয়াল টু, আলটিমেটলি আমরা তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে 2x sin 1/x মাইনাস cos 1/x, যখন x নন জিরো, উপরে করে দেওয়া হয়েছে সেটা ডেরিভেটিভ করে, আর এখন আবার করলাম 0 যখন x ইকুয়ালস টু 0। আবার এই ফাংশনটাই কোন ফাংশনটা? fx না? fxটাও তো আবার এরকমই ধরা আছে। তাহলে দিস ইমপ্লাইজ phi is a primitive of f, যে fটা কিন্তু কন্টিনিউয়াস ছিল না, fটা কিন্তু কন্টিনিউয়াস নয়, কিন্তু ফাইটা প্রিমিটিভ। কারণ ওই cos 1/x এর যে লিমিটটা ওখানে রয়েছে, f এর মধ্যে cos 1/x লিখে রয়েছে, তো সেটা লিমিট কিন্তু এক্সিস্ট করবে না। এটা এক্সিস্ট করবে, এটা 0 হবে, কিন্তু cos 1/x আবার এক্সিস্ট করবে না, ওই জন্য সেটা কন্টিনিউয়াস হবে না। ফাংশনটা ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। থাক তাহলে আজকে এতটা, আবার নেক্সট দিন করাবো। নেক্সট দিন আরো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এখানে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ মানে তোর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করাটা, সেটার প্রমাণটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? অল্টারনেটিভ ইয়ারে আসতে থাকে, এক বছর না আসলে পরের বছর আসে। এই যে আজকে যে কটা থিওরেম করলাম আর ফান্ডামেন্টাল থিওরেম, ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে জাস্ট এই কটা থিওরেমের মধ্যে একটা থিওরেম তো পরীক্ষায় থাকবেই, তাছাড়া প্রবলেমও থাকবে। ঠিক আছে? স্যার আজকের নোটটা দিয়ে দিন তো। আচ্ছা, দিই।